আচ্ছা, সো আমরা আগে ক্লাসগুলোতে কাটিং টুল জিওমেট্রিটা হচ্ছে দেখছিলাম। তো আজকে হচ্ছে এটা স্টার্ট করবো এবং আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা টপিক হচ্ছে শুরু করবো। তো আমরা একটু যদি যাই দেখি কি কি ছিল। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে এই 6টা অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বলেছিলাম এবং তারপরে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে মূলত হচ্ছে টুলের বিভিন্ন নোমেনক্লেচার ডেজিগনেট করা বা ডিসক্রাইব করা সেভারাল সিস্টেম আছে। টুল ইন হ্যান্ড সিস্টেম, টুল ইন ইউজ সিস্টেম, মেশিন রেফারেন্সের মধ্যে এএসএ সিস্টেম, টুল রেফারেন্সের মধ্যে অর্থোগোনাল রেক সিস্টেম। তো আমরা এই তিনটা বলেছিলাম দেখবো। টুল ইন হ্যান্ড এবং টুল ইন ইউজ দুটাই হচ্ছে আগের দিন দেখা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে আজকে সেটিং সিস্টেম থেকে স্টার্ট করব, যদিও বি সেকশনে সম্ভবত এই ম্যাথটা হয়তো বা দেখানো হয়েছিল, বাট যেহেতু দিন অনেক গরম ছিল, তারপর প্রবলেম ছিল ক্লাসে, আমি ম্যাথটা দিয়ে আবার স্টার্ট করছি, ঠিক আছে? সো সেটিং সিস্টেমটা দেখো, এখানে বলতেছে যে আমাদের টুলের ওরিয়েন্টেশনটা মেশিন টুলে কোথায় আছে। হ্যাঁ, এই পারপোজের জন্য কিছু প্লেন এবং কিছু অ্যাঙ্গেল ডিফাইন করতে হয়। ওকে, আমাদের হচ্ছে এই ওরিয়েন্টেশনের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা ডিফাইন করা লাগে প্লেন এবং এই অ্যাঙ্গেলের মাধ্যমে। সো এই রিলেশনশিপটা মূলত হচ্ছে টু সেট অফ অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করে থাকি। একটা হচ্ছে আমাদের টুলের পজিশনটা ডিফাইন করবে মেশিন টুলে, যেটাকে বলতেছে সেটিং অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে ডিফাইন করবে ওরিয়েন্টেশন অফ দ্য রেজাল্টেন্ট কাটিং ডিরেকশন এবং ফিড ডিরেকশন, ঠিক আছে, রিলেটেড টু দ্য মেশিন টুল। এরকম দুই রকম অ্যাঙ্গেল আছে, আমরা মূলত সেটিং অ্যাঙ্গেলটা দেখবো। আচ্ছা, সেটিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো, সেটিং অ্যাঙ্গেল যাওয়ার আগে টুল এবং কিছু ওয়ার্কিং অ্যাঙ্গেল আছে ডেফিনেশন ওয়াইজ, একটু খেয়াল করো। এখানে নর্মাল রেক অ্যাঙ্গেলটাকে গামা দিয়ে প্রকাশ করে, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটাকে আলফা, কাটিং এজ অ্যাঙ্গেল হচ্ছে কাপ্পা, যেটা আমরা অলরেডি আগে দেখেছি। টুল কাটিং এজ ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা ছিল আমার ল্যামডা। ওকে, এই টেবিলটা মুখস্থ করার দরকার নেই, বাট টেবিলটা একটু রিড করার দরকার আছে যে কি বোঝাচ্ছে। দেখো, টুল নর্মাল রেক অ্যাঙ্গেল বা ওয়ার্কিং নর্মাল রেক অ্যাঙ্গেল, তার মানে একটা হচ্ছে টুল ইন হ্যান্ড আর একটা হচ্ছে টুল ইন ইউজ। সিমিলারলি টুল এবং ওয়ার্কিং দিয়ে কিন্তু টুল ইন হ্যান্ড এবং টুল ইন ইউজ এই জিনিসটাকে হচ্ছে ওরা কিন্তু ইন্ডিকেট করে। তো একটা রেক অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা জানতাম যে রেক অ্যাঙ্গেলটা আসলে কি, দেখো টুল ফেস এ ওয়াই মানে হচ্ছে টুল ফেস, টুল ফেস এবং হচ্ছে আমাদের যে রেফারেন্স প্লেন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং এটাকে আমি মেজার করব পি এন। পি এন ছিল আমাদের নর্মাল টু দা কাটিং এর যে প্লেন, সেই প্লেনটা ছিল। তো ওই প্লেনের মধ্যে আমরা মূলত হচ্ছে টুল ফেস এবং হচ্ছে টুলের রেফারেন্স যে প্লেন, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে মেজার করব, ঠিক আছে? এরকম আলফা যেটা বেসিক্যালি ক্লিয়ারেন্স যেটা, সেটা হচ্ছে টুল ফ্ল্যাঙ্কের সাথে, টুল ফ্ল্যাঙ্কের সাথে পিএস হচ্ছে সাইড কাটিং এজ, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এবং এটা ডেফিনেশনটাও সেম, এটা ওই প্লেনটার মধ্যেই করা হচ্ছে। So, এই যে কোন দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা অলরেডি আমরা আগের ক্লাসে 6টা যে অ্যাঙ্গেল ডিফাইন করেছিলাম সেখানে দেখেছি যে কিভাবে রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, কাটিং এজ অ্যাঙ্গেল, এরকম 3 জোড়া বেসিক্যালি 6টা অ্যাঙ্গেল কিভাবে মেজার করতে হয়, সেটাই আজকে এখানে জাস্ট হচ্ছে ডিফাইন করছে প্লেন ওয়াইজ, যে এই এই প্লেনের মধ্যে এই ফেসের মধ্যে। সেটা তোমাদের মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? তো এখানে এই যে ছবিগুলা বলছে, এই ছবিগুলো হচ্ছে তোমাদের খুব একটা মুখস্থ করা লাগবে না, আমি আগেও বলছি যে তোমাদের ছবি মুখস্থের এখানে কিছু নাই। আচ্ছা, এবার একটু এই জায়গায় আসি, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন টুল অ্যান্ড ওয়ার্কিং সিস্টেম। আচ্ছা, সো আমি যে একটু আগে বললাম যে কিছু সেটিং অ্যাঙ্গেল আছে, এই সেটিং অ্যাঙ্গেল এখানে মূলত তিনটা। একটা হচ্ছে জি, উইচ ইজ দ্য প্লেন সেটিং অ্যাঙ্গেল, এইচ এলিভেশন সেটিং অ্যাঙ্গেল, এবং এল যেটা সেটা হচ্ছে রোল সেটিং অ্যাঙ্গেল। এদের প্রত্যেকের পজিটিভ হওয়ার কিছু এফেক্টস থাকে, খেয়াল করে দেখো। তোমার এই যে জি যেটা প্লেন সেটিং অ্যাঙ্গেল যেটা জি,
সেটা যদি পজিটিভ হয় তখন হচ্ছে আমাদের এই সাইড কাটিং এজ যেই অ্যাঙ্গেল বা আমাদের যে মেজর কাটিং এজ অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে, তো এটার মাধ্যমে এক্স দিয়ে হচ্ছে আমরা প্লেনটাকে সেট করি। দেখো এখানে বলছে যে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের মেশিনের এক্সিস, যেখানে ডিফাইন করছে আমরা মেশিন এক্সিসটাকে। টুল ইন হ্যান্ড যদি জেড টি দিয়ে আমরা যদি এখানে সাবস্ক্রিপ্ট টি দিই, দ্যাট মিনস টুল ইন হ্যান্ডের এক্সিস। দিস বেসিক্যালি করেসপন্ড টু দ্য ইন্টারসেকশন অফ দ্য টুল ইন হ্যান্ড প্লেন, যেখানে এই যে প্লেন গুলোর সাথে এই এক্সিস গুলা হচ্ছে প্রতি দুইটা প্লেনের মধ্যবর্তী ইন্টারসেকশনের লাইন, যেটা সেটা খুব সিম্পল। আমরা জানি যে নর্মালি একটা কোঅর্ডিনেট সিস্টেমে যে তিনটা লাইন যে আসতেছে, তিনটা লাইনকে প্রতি দুইটা প্লেনের মাঝখানে ইন্টারসেকশন লাইন। সো এখানে মূলত এদের পুরো যে ন্যাচারাল পজিশন সেটা হচ্ছে ডিপিক্ট করে, তাই না, টুল ইন হ্যান্ড যেহেতু। সো এই জায়গাতে জি যেটা উইচ ইজ দ্য প্লেন সেটিং অ্যাঙ্গেল, এটা যদি পজিটিভ হয়, এই যে জি যেটা, এটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। সো যদি পজিটিভ হয়, ইন দোজ কেসেস হচ্ছে আমাদের মেজর কাটিং এজ অ্যাঙ্গেলটা বেড়ে যায়। এইচ এলিভেটেড যে অ্যাঙ্গেলটা, যে কতটুকু তুমি আপ করতেছো, এলিভেট যে অ্যাঙ্গেলটা, বা হচ্ছে আমি ভার্টিক্যালি আপ ডাউন করতেছি, এলিভেট। আর জি হচ্ছে প্লেনটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, এই বরাবর না এই বরাবর, কোন বরাবর নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইচ যদি পজিটিভ হয় তখন সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যাম্ডা, যেটা তো দা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কতটুকু ইনক্রিজ করবে, এই মানে ইনক্রিজ করবে, এটা হচ্ছে এলিভেশন সেটিং অ্যাঙ্গেল হচ্ছে যদি পজিটিভ থাকে। তারপরে যদি আমরা আসি রোল সেটিং অ্যাঙ্গেল ক্যাপিটাল এল, সেটাও যদি পজিটিভ হয় তখন এটা হচ্ছে গামা যেটা সেটাকে হচ্ছে ডিক্রিজ করবে। ঠিক আছে, গামা কি ছিল? গামা ছিল আমাদের নর্মাল ব্রেক। কাপ্পা হচ্ছে কাটিং এর অ্যাঙ্গেল, যেটা প্রথমেই বললাম, ল্যামডা ছিল ইনক্লাইনেশন। সো এখানে এই দেখো এই যে এল হচ্ছে রোল সেটিং অ্যাঙ্গেল, যে তুমি প্লেনটাকে কতটুকু মুভ করে নিচের দিকে রোল করতেছো। আর এইচ হচ্ছে আমার এলিভেশন, আর এল হচ্ছে রোল সেটিং। সো এখানে একটা ম্যাথের জন্য কিছু ফর্মুলা আমাদের লাগবে, যেমন ম্যাথটা আসলে কি রিলেটেড হয়। টুলটাকে মেশিনে সেট করতেছো। সো এই ক্ষেত্রে কিছু আমাদের ইকুয়েশন লাগে, যে ধরো তুমি দুইটা তিনটা জিনিস জানো, বাকি জিনিসগুলো তোমাকে জানা লাগে। এবং এখানে ইকুয়েশন গুলো দেখো দেওয়া আছে প্রত্যেকটা, খেয়াল করো। এখানে যে আমাদের সাইড কাটিং এজ বা কাটিং এজ অ্যাঙ্গেলটা আছে, এটা রোল সেটিং, তারপরে হচ্ছে আমাদের যে এলিভেশন, তারপরে হচ্ছে প্লেন সেটিং, এদের সাথে সম্পর্কটা কি। যদি আমার প্লেন সেটিং অ্যাঙ্গেল এত আসে তখন আমার হচ্ছে কাটিং এজ অ্যাঙ্গেলটা কত আসবে, সেই অনুযায়ী কিন্তু সবকিছু এখানে ফর্মুলা গুলো দেওয়া। এই ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে না, এই ফর্মুলা গুলো হচ্ছে পরীক্ষার সময় দেওয়া থাকবে যদি এই ধরনের ম্যাথ আসে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এটা আসলে টুলটা যখন হাতে ছিল ওইটার সময় তুমি অ্যাঙ্গেল গুলা জানো, আর যখন ওয়ার্কিং সিস্টেমে যাচ্ছে সেই অ্যাঙ্গেল গুলো আমরা হচ্ছে বের করব এই ফর্মুলা গুলা ইউজ করে। যেমন দেখো এখানে একটা বলে দিছে যে কাপ্পা আর ই উইচ ইজ বেসিক্যালি দ্য এফেক্টিভ অর ওয়ার্কিং কাটিং এজ অ্যাঙ্গেল, এটা বের করার জন্য তোমার প্রিভিয়াস এই জিনিসগুলো জানা লাগবে। এগুলা জানার জন্য তোমার বর্তমানে টুল হাতে থাকা অবস্থায় তার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল কত, তার কাটিং এজ অ্যাঙ্গেল কত, তার প্লেন সেটিং অ্যাঙ্গেল, এলিভেশন অ্যাঙ্গেল কত, এগুলা কিন্তু জানতে হবে। বুঝা গেছে? সো বেসিক্যালি টুলটা হাতে থাকা অবস্থায় অ্যাঙ্গেল গুলো তোমার জানা আছে। তুমি এবার কাজ করবা, কাজ করা অবস্থায় তাহলে তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলা কি আসে এটা আমরা জানতে চাচ্ছি। দেখো এখানে বলছে একটা লেথ টুল, যেটা কিনা একটা মেশিনে আমরা সেট করতেছি। প্লেন সেটিং অ্যাঙ্গেল জি হচ্ছে -20, এলিভেশন এইচ হচ্ছে -10, আর রোল সেটিং অ্যাঙ্গেল এল হচ্ছে 0। ওকে, সো টুল ইন হ্যান্ড যেহেতু আছে, মেজর কাটিং এজ অ্যাঙ্গেল বলে দিচ্ছে 30 ডিগ্রি, ইনক্লাইনেশন হচ্ছে 5 ডিগ্রি, নর্মাল রেক হচ্ছে 10, ক্লিয়ারেন্স হচ্ছে 5 ডিগ্রি। আমাকে বের করতে বলছে টুলটাকে যখন আমি কাজ করাবো, ওয়ার্কিং সিস্টেমে নিব, তখন আমার রেক অ্যাঙ্গেল এবং ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কত। একটা ছোট্ট জিনিস একটু বলি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদের এফেক্ট, এই যখন আমি সেটিং অ্যাঙ্গেল গুলা আমি হচ্ছে রাখলাম, একটা নর্মাল রেক অ্যাঙ্গেল যতটুকু চেঞ্জ হয়, যেই দিকে চেঞ্জ হয় বা যেই রকম চেঞ্জ হয়, আমার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের চেঞ্জটা তার অপোজিট হয়। অ্যাজ ইন, আমার আগে রেক অ্যাঙ্গেল ধরো ছিল 10 ডিগ্রি, এখন রেক অ্যাঙ্গেল বেড়ে হয়ে গেছে 15 ডিগ্রি, 5 ডিগ্রি বেড়ে গেছে। রেক অ্যাঙ্গেল যদি 5 ডিগ্রি বাড়ে, আমার ওয়ার্কিং সিস্টেমের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা 5 ডিগ্রি
কমে যাবে। এটা কেন আমরা একটা ছবি দেখলেই বুঝতে পারবো। দেখো, এই ছবিটা হচ্ছে আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে রেক অ্যাঙ্গেলটা দেখো এই জায়গাতে এবং ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এখানে। সো অবভিয়াসলি এই যে রেক অ্যাঙ্গেল, একটা মিনিট, দেখো এই যে রেক অ্যাঙ্গেল যেটা, ঠিক আছে, এই রেক অ্যাঙ্গেলটা এবং এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা, রেক অ্যাঙ্গেল যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অবশ্যই কমে যাবে। अगेन ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে রেক অ্যাঙ্গেলটা কমে যাবে। দ্যাটস ওয়াই এখানে বলা আছে আমাদের যে এফেক্ট যেটা নিউমেরিক্যালি হচ্ছে একটা আরেকটার অপোজিট হয়। তাহলে আমরা হচ্ছে এই যে এই জিনিসগুলো জানা আছে সেই জিনিসগুলা আমরা ইউজ করে যদি একটু আগের ফর্মুলেশনে যাই, দেখো এল বলা হচ্ছে এখানে, আচ্ছা সরি একটু অন্য কাজ ছিল, ফোন আসছিল একটা। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমাদের এল হচ্ছে জিরো। এল যদি জিরো হয় একটু খেয়াল করে দেখো প্রথম যে ইকুয়েশনটা আমার আসে, দেখো ওরা আমার কাছে চাইছে গামা এনি। গামা এনি কে আনার জন্য আমার অনেক কিছু লাগবে। দেখো গামা এনির জন্য আমার লাগবে কাপ্পা আর এল, তাই না? আবার লাগবে হচ্ছে ল্যামডা এস এল। তার মানে অবশ্যই কি আমার এই জায়গা থেকে জিনিসগুলো বের করতে হবে। তো কাপ্পা আর এল যদি আমি চিন্তা করি, এল যদি জিরো হয়ে যায় তাহলে এই পোর্শন তো জিরো হয়ে গেল। এখানে এল জিরো হওয়ার পর আর টেন ইনভার্স কাপ্পা আর আসবে, তার মানে কাপ্পা আর এল বেসিক্যালি আহ কাপ্পা আর এর সমান চলে আসে। হ্যাঁ, আর এর সাথে যখন তুমি এটা করবা, বেসিক্যালি এখানে ট্যান কাপ্পা এবং আর দ্যাট ইজ ট্যান ইনভার্স আর কি, তখন তো এটা কাটাকাটি গেলে বেসিক্যালি আমাদের কাপ্পা আরই চলে আসে। কাটাকাটি না, মূলত বেসিক্যালি আমাদের যে ট্রিগোনোমেট্রিক রুলস সে অনুযায়ী একটু বোঝাচ্ছে। সো আমাদের কাপ্পা আর এল যেটা, সেটা হচ্ছে মেজর কাটিং এজ অ্যাঙ্গেলের সমান চলে আসলো। ওকে, তারপর আসে কাপ্পা আর এইচ। কাপ্পা আর এল এর ভ্যালু আমরা অলরেডি জানি, এইচ এর ভ্যালু জানি। এটা যদি বসাই তখন হচ্ছে আমাদের আর এইচ এর ভ্যালু চলে আসে। এই আর এইচ এর ভ্যালুর সাথে জি এর ভ্যালু আমি যখন বসাচ্ছি তখন এই যে আমাদের এফেক্টিভ যে কাপ্পার বা স্যাটিকেটিং এ দেখি যদি এই যে, সো এই জিনিসটা 30 ডিগ্রি চলে আসতেছে। সিমিলারলি তুমি যদি ল্যামডা এস এল, এই যে দেখো এখানে ল্যামডা এস এল যদি চিন্তা করো, এল ইকুয়ালস টু জিরো বসানোর কারণে এই পোর্শন চলে যায়।
এখানে এল জিরো বসানোর কারণে এটা আসলে ল্যামডা এসি আসতেছে। গামা এনএল এর কথা যদি চিন্তা করো, এই যে এখানেও যদি এল ইকুয়ালস টু জিরো বসাও, জিরো বসালে তো পুরোটাই নাই হয়ে যাচ্ছে, গামা এন আসে। তাহলে দেখো এই তিনটা আসলে অ্যাজ ইট ইজ রয়ে যায় অ্যাজ আমাদের এল জিরো। হ্যাঁ, বাকিটাও অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে এল জিরো থাকার কারণে, এই তিন চারটা জায়গা আছে। এরপরে আমরা হচ্ছে যেটা বললাম এই যে এই পোর্শনে, সো কাপা আর এইচ হচ্ছে আমরা বের করলাম, যেখানে কাপা আর এইচ এর হচ্ছে ভ্যালু আগের থেকে ওই ফর্মুলা ওয়াইজ বের করলাম। আর জি ছিল -20, এর জন্য মাইনাস প্লাস 50.3। ও ল্যামডা এসি এর জন্য ল্যামডা এসি হচ্ছে আসলে ল্যামডা এসি এর সমান, ভ্যালু বের করলাম, এটা জিরো চলে আসছে। গামা এনি যখন বের করতে গেলাম, গামা এনএচ এর ভ্যালু বের করা ছিল আগে, ভ্যালু বসাচ্ছি। খেয়াল করে দেখো গামা এন ই যেটা, সেটা হচ্ছে 8.9 ডিগ্রি, এই পোর্শনটা থেকে 8.9 ডিগ্রি হচ্ছে কমে 1.1 হচ্ছে। আমরা জানি যে নিউমেরিক্যালি এটার এফেক্টটা কিন্তু অপোজিট হবে ইন কেস অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তাহলে যদি একটু দেখি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের ব্যাপারে, যে যেহেতু নর্মাল রেক যে পরিমাণ কমে গেছে, আমার ক্লিয়ারেন্স কিন্তু সেই পরিমাণ বেড়ে যাবে। সেটা একটু মাথায় রাখা লাগবে। ফর্মুলা যদি দেওয়া থাকে, ম্যাথটা আগে তোমরা সবাই করতে পারবা। Okay? কারো কোনো কি বুঝতে সমস্যা হয়েছে ম্যাথে? সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের যে সিস্টেমটা আসে সেটা হচ্ছে ডেজিগনেশন অফ টুল জিওমেট্রি ইন দ্য মেশিন রেফারেন্স সিস্টেম। এটার দ্য এএসএ সিস্টেম, যেটা কিনা আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন সিস্টেম। মেশিন রেফারেন্স সিস্টেম মানে বুঝতে পারতেছো, মেশিনটাকে রেফারেন্স করে আমি সিস্টেমটা ডিফাইন করব। হ্যাঁ, সো এই ধরনের আমাদের, আমি সিস্টেম গুলো সম্পর্কে আগেও বলছি যে আমাদের সিস্টেমে ছবি আঁকা লাগবে না, হয়তোবা ছবি দিয়ে দিব, সেই ছবি থেকে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে কোন সিস্টেম, সেটার প্লেন, সেটার কোঅর্ডিনেট এক্সিস, সেটার অ্যাঙ্গেলস যেগুলো আছে সবকিছু লিখতে হবে। সো আমাদের এই এএসএ সিস্টেম যেটা, সেটার যদি একটু কথায় আসি, রেফারেন্স প্লেন এখানে মূলত তিনটা। প্রথমে যেটা আসে দ্যাট ইজ পাইয়ার বা রেফারেন্স প্লেন, যেটা আমরা জানি নর্মাল রেফারেন্স প্লেন। এখানে এটা কাটিং ভেলোসিটির পারপেন্ডিকুলার বরাবর আছে, কাটিং ভেলোসিটি যে দেখো ভিসি, এটার পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে আমাদের রেফারেন্স প্লেন। পাই এক্স লংগিটিউডিনাল প্লেন, অবশ্যই পায়ের সাথে পারপেন্ডিকুলার, এবং আমাদের যে লংগিটিউডিনাল ফিড মোশন, যেই বরাবর ফিড দিচ্ছি, সেই মোশনটাকে ক্যারি করবে বা অ্যালাইন করবে, দ্যাট ইজ লংগিটিউডিনাল ফিড বা লংগিটিউডিনাল প্লেন আর কি, পাই এক্স। পাই ওয়াই হচ্ছে ট্রান্সভার্স প্লেন, আমাদের যে আরেকটা জায়গায় ক্রস ফিট দেওয়া যায়, যে ওয়াই এক্সিস বরাবর, ইন ইন দ্যাট কেস হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে পাই ওয়াই প্লেন, যে ওদিকে যে ফিটটা দিচ্ছি ট্রান্সভার্স প্লেন বরাবর, এবং সেটা পাই আর পাই এক্স এর কি অবশ্যই পারপেন্ডিকুলার হচ্ছে। কোঅর্ডিনেট এক্সিস হচ্ছে মূলত তিনটা, এক্স এম, ওয়াই এম এবং জেড এম। এক্স এম যেটা, সেটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল ফিট ডিরেকশন বরাবর, ওয়াই এম যেটা ক্রস ফিট বরাবর, এবং জেড এম যেটা, সেটাকে আসলে কাটিং স্পিড বা ভেলোসিটি ডিরেকশন। খেয়াল করে দেখো, আমরা এখানে এক্স এম, ওয়াই এম, জেড এম বলছি মেশিন রেফারেন্সে কিন্তু, ঠিক আছে। আর এখানের সাথে কিন্তু তোমার মেশিনের যেই তো জেড এক্সিস যেটা স্পিন্ডলের বরাবর হয়, সেটা কিন্তু ডিফারেন্ট, ওইটা মেশিনের। আর এটা হচ্ছে টুলের ক্ষেত্রে আমি কিন্তু বলতেছি। তো এই যে দেখো, আমরা একটা এখানে, এটা হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে পাওয়া, তো সেখান থেকে দেখতেছি যে দিস ইজ দ্য রেফারেন্স প্লেন, দিস ইজ দ্য লংগিটিউডিনাল প্লেন, যেই বরাবর তুমি ফিট দিচ্ছ, এন্ড আরেকটা যেটা যে ট্রান্সভার্স প্লেন, যেটা পাই ওয়াই প্লেন। আচ্ছা, এবার আসে হচ্ছে কিছু অ্যাঙ্গেল ডেফিনেশন, যেখানে বেশ কিছু অ্যাঙ্গেল আছে। প্রথমেই হচ্ছে রেক অ্যাঙ্গেল, যেটার মূলত এফেক্টই হচ্ছে এই বরাবর তোমার চিপটা ফ্লো করবে, এবং একই সাথে আমরা পরবর্তীতে দেখব যে আসলে কাটিং ফোর্সের মধ্যে রেক অ্যাঙ্গেলের একটা ইম্প্যাক্ট থাকে। এটা পরবর্তীতে আমরা বেশ কিছু জিওমেট্রি বা বেশ কিছু হচ্ছে ফর্মুলেশন দেখবো, পরের স্লাইডে এটা আছে, সেখানে দেখা যায় যে কিভাবে রেক অ্যাঙ্গেল কাটিং ফোর্সের সে এফেক্ট ফেলে। সো রেক অ্যাঙ্গেল আমরা জানি দুইটা হয়, একটা হচ্ছে সাইড রেক অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ব্যাক রেক অ্যাঙ্গেল। সাইড রেক অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি গামা এক্স, ব্যাক রেকটা বলতেছি গামা ওয়াই। সাইড রেক যেটা, সেটা আমরা মেজার করছি পাই এক্স প্লেন অ্যাজ ইন লংগিটিউডিনাল প্লেন বরাবর, আর ব্যাক রেক যেটা, সেটাকে বলতেছি পাই ওয়াই প্লেনে মেজার করছি। দুটাই হচ্ছে মূলত ইনক্লাইনেশন অফ দ্য রেক সারফেস
ফ্রম দ্য রেফারেন্স প্লেন পাই আর। খালি একটা হচ্ছে আমরা মেজার করি পাই এক্স প্লেন দিয়ে, আরেকটা মেজার করি পাই ওয়াই প্লেন বরাবর। আমরা যদি একটু ছবি দেখি, দেখো, সো দিস ইজ, এই যে ব্লু কালার যেটা শেড করা, যেটা ডার্ক ব্লু কালার শেড করা, দিস ইজ দ্য পাই এক্স প্লেন, রাইট? দিস ইজ দ্য রেক ফেস। এই রেক ফেসটা একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু যদি দেখো, এটা তো তোমার পাই এক্স প্লেন, ওকে? আচ্ছা, এন্ড এই পাই এক্স প্লেনটা দেখো তো, এখানে এই লাইন যেটা ক্যারি করতেছে, দিস ইজ দ্য লাইন দ্যাট ইজ বিলং টু পাই ওয়াই প্লেন, এন্ড দিস ইজ দ্য লাইন, এই যে এই লাইন যেটা, ইট বিলংস টু বেসিক্যালি কি, পাই আর প্লেন। সো এই লাইনটা হয়ে গেছে তোমার দিস ওয়ান, উইচ ইজ দ্য পাই আর প্লেন। এন্ড আমাদের যে এই লম্বা লাইন যেটা, সেটা মূলত আসলে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে, which basically comes from pi y plane. Okay, তাহলে দিস ইজ আওয়ার রেক ফেস, দিস ইজ দ্য পাই আর এন্ড দিস ইজ দ্য পাই ওয়াই। সো আমরা জানি রেক ফেজের সাথে আমার পাই আর এর প্লেনের যেই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ বেসিক্যালি সাইড রেক অ্যাঙ্গেল। সিমিলারলি আমরা যখন, এটা আসলে আমরা কোন বরাবর মেজার করলাম, পাই এক্স প্লেনে মেজার করলাম, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা দেখানো। আর যদি হচ্ছে এখন পাই ওয়াই প্লেনে চলে যাই, দেখো, দিস ইজ দ্য পাই ওয়াই প্লেন। এখন এটাতে যদি একটু আমরা আসি, দেখো, দিস ইজ দ্য পাই ওয়াই প্লেন, রাইট? এই পাই ওয়াই প্লেনেও দুইটা কিন্তু লাইন আছে। এই সোজা যে লাইনটা, সেটা এখন আসলে কি পাই এক্স, আর এই যে এই লাইন যেটা, সেটা হচ্ছে আসলে পাই আর এর লাইনটা ডিফাইন করতেছে। ওকে, তাহলে আমি যখন এই সাইড ফেস বরাবর দেখবো, আমার এই লম্বা লাইনটা পাই এক্স প্লেন, আর আমাদের যে হরিজন্টাল লাইনটা সেটা হচ্ছে পাই আর, এন্ড দিস ইজ দ্য রেক ফেস। তাহলে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা, সেটা পাবো আমরা হচ্ছে ব্যাক রেক অ্যাঙ্গেল। একটু আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখানে তিনটার কথা যদিও বলছে, সো তিনটার মধ্যে দুটো আসলে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাইড ক্লিয়ারেন্স আর ব্যাক ক্লিয়ারেন্স। সাইড ক্লিয়ারেন্স হচ্ছে আলফা এক্স, ব্যাক ক্লিয়ারেন্স হচ্ছে আমাদের আলফা ওয়াই। সাইড ক্লিয়ারেন্স হচ্ছে মেজার করব পাই এক্স প্লেনের মধ্যে, আর ব্যাকটা হচ্ছে পাই ওয়াই প্লেনে মেজার করব। সো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কিভাবে মেজার করতে হয়, প্রিন্সিপাল ফ্ল্যাঙ্কের যে ইনক্লাইনেশন আমাদের মেশিন সারফেস থেকে, ইনক্লাইনেশনটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। সিমিলারলি ইনক্লাইনেশনটা যদি আমি ট্রান্সভার্স প্লেনে দেখি, মেশিন সারফেস না নিয়ে, যদি ট্রান্সভার্স প্লেন থেকে নিই, দ্যাট ইজ ব্যাক ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে দুটাই হচ্ছে প্রিন্সিপাল ফ্ল্যাঙ্কের ইনক্লাইনেশন। আর অক্সিলারি ব্যাক ক্লিয়ারেন্স হচ্ছে আমাদের ইনক্লাইনেশন অফ দ্য অক্সিলারি ফ্ল্যাঙ্ক। অক্সিলারি ফ্ল্যাঙ্ক কিন্তু তোমার অন্য যে ফেসটা থাকে, অন্য যে পোর্শনটা থাকে ফ্ল্যাঙ্কের, সেটা আর কি। it is measured on pi y plane as well. So এখানে যদি ছবি একটু দেখি, দেখো, প্রথমটা আমরা এখানে ফ্ল্যাঙ্ক যদিও বলছে, এটা আসলে ফ্ল্যাঙ্কের কথাই বলা। সো প্রথমটা বলা হচ্ছিল যে পাই এক্স প্লেন বরাবর আমার প্রিন্সিপাল ফ্ল্যাঙ্কের যে ইনক্লাইনেশন ফ্রম দ্য মেশিন সারফেস। আচ্ছা, সো মেশিন সারফেস ইজ বেসিক্যালি, এখানে একটু দেখো, এই যে ফ্রম দ্য মেশিন সারফেস ভিসি হচ্ছে বেসিক্যালি আমার লম্বা যে কাটিং ভেলোসিটি ডিরেকশনটা। সো আমি যদি হচ্ছে এখান থেকে নেই একটু, this is the pi x plane, so that means this belongs to pi y plane and this line belongs to pi r plane. So আমি যখন ফ্রন্ট লাইনে চলে আসতেছি, এটা আমার পাই y হয়ে গেছে, এটা আমার হচ্ছে পাই r। ওকে, এখন আমাদের যে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে, দেখো, আমাদের পাই ওয়াই যে প্লেন, মূলত এটাই আসলে গিকাটিভিটি ডিরেকশনটাকে ইন্ডিকেট করতেছে। এই যেটা বলছিলাম, হ্যাঁ, দেখো, সো আমরা সাইড ক্লিয়ারেন্সে ছিলাম। মূলত সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো, এই যে আমাদের
পাই এক্স প্লেন বরাবর যে দুটো লাইন পাচ্ছে, একটা হচ্ছে পাই ওয়াই থেকে আসছে, একটা পাই আর থেকে আসছে। দিস ইজ দ্য প্রিন্সিপাল ফ্ল্যাঙ্ক আমরা ফ্রন্ট সাইডে যদি দেখি, এন্ড দিস ইজ দ্য ওয়াই প্লেন, অথবা হচ্ছে এটা আমাদের যে ভেক্টর ভেলোসিটি, কাটিং ভেলোসিটি, সেটা ডিরেকশন আর কি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা, ব্যাক ক্লিয়ারেন্সে যদি একটু আসি, ব্যাক ক্লিয়ারেন্সে যদি আসে, দেখি ব্যাক ক্লিয়ারেন্সেও জিনিসটা এখন হবে কি, যে আমাদের পাই ওয়াই প্লেন বরাবর আমি মেজার করব, তাই না? পাই ওয়াই প্লেন বরাবর মেজার করছি, তাহলে এখানে পাই এক্স এর এই লাইন এবং পাই আর এই লাইন, এবং আমি এটা হচ্ছে সাইডের পোর্শন থেকে, অ্যাজ ইন আমরা যেহেতু এই প্লেন, তাহলে ওই বরাবর থেকে দেখবো। সো খেয়াল করে দেখো, দিস ইজ দ্য ফ্ল্যাঙ্ক এন্ড দিস ইজ বেসিক্যালি দ্য পাই এক্স। এখানে হচ্ছে এই বরাবর ডিরেকশন এখন চলে গেছে, দ্য ট্রান্সভার্স এখন এই বরাবর হয়ে গিয়েছে। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইনস, এটাকে আমরা বলতেছি ব্যাক ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা আলফা ওয়াই। ওকে, এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের কিছু সাইড কাটিং এজ অ্যাঙ্গেল এবং এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল। ওকে। সো প্রথমটা যদি বলি, প্রিন্সিপাল কাটিং এজে প্রজেকশন অন দ্য পাইয়ার, সেটাকে আমরা বলতেছি কাটিং এজ, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। এটা মূলত হচ্ছে প্রিন্সিপাল কাটিং এজ এবং পাই ওয়াই এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা কিনা আমি রেফারেন্স প্লেনে মেজার করি। আমরা যদি একটু ছবি দেখি, দেখো, দিস ইজ আওয়ার টুল এন্ড দিস ইজ দ্য মেজর সাইড কাটিং এজ। এই বরাবর তুমি একটা লাইন নিচ্ছ, দিস ইজ ইউর রেফারেন্স প্লেন। এই যে লম্বা যে লাইনটা, এটা আসলে রেফারেন্স প্লেনের মধ্যে বোঝাচ্ছে, সেটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ পাই এস অর সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। ওকে। আর এন্ড কাটিং এজ যেটা ছিল, এটাও প্রজেকশন অন দ্য পাই আর, কিন্তু এটা আমরা অ্যাঙ্গেল হবে বিটুইন দ্য এন্ড কাটিং এজ এবং পাই এক্স। তাহলে দেখো, এই যে দিস ইজ দ্য এন্ড কাটিং এজ, মাপতেছি, এখানেও সেম, এখানে এই অ্যাঙ্গেলটা নিচ্ছি আর এখানে এই অ্যাঙ্গেলটা নিচ্ছি। ওকে। সো নোজ রেডিয়াস যেটা এখানে ইঞ্চিতে হচ্ছে প্রকাশ করা হয়, এবং আমাদের পুরো যে এএসএ যে সিস্টেম, এটা টোটাল যে জিওমেট্রি ডেজিগনেটেড করা হচ্ছে যে গামা এক্স, গামা ওয়াই, আলফা এক্স, আলফা ওয়াই প্রাইম। কেন ওয়াই প্রাইম দেখি, গামা এক্স, গামা ওয়াই, আলফা এক্স, আলফা ওয়াই হবে ফাই এস এন্ড ফাই ই এন্ড আর। ঠিক আছে, যদি অনেক সময় এরকম হয়, ফাই ওয়াই প্রাইম, আলফা ওয়াই প্রাইম হচ্ছে আমাদের অক্সিলারি ব্যাক ক্লিয়ারেন্স আর কি। সো যদি এরকম ধরো বলে দেই যে আমার একটা সিস্টেম আছে যাকে আমি এভাবে প্রকাশ করছি, নোজ রেডিয়াসটা ইঞ্চিতে আছে, দেন সিস্টেমটা হচ্ছে কোনটা সেটা আইডেন্টিফাই করো। দ্যাট মিনস এইটা দিয়ে বুঝতে হবে যে তুমি কোন সিস্টেমটাকে আসলে ডিফাইন করবা। হ্যাঁ, এটা দিয়ে বুঝতে হবে কোন সিস্টেমকে কথা বলা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে, তখন যে সিস্টেমটাকে ডিফাইন করে সিস্টেমের রেফারেন্স, প্লেন কি কি আছে তিনটা, কোঅর্ডিনেট এক্সিস কি কি আছে তিনটা, আমাদের হচ্ছে যে অ্যাঙ্গেল গুলা আছে, রেক অ্যাঙ্গেল দুইটা, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল দুইটা, কাটিং এজ অ্যাঙ্গেল দুইটা, নোজ রেডিয়াসের কথা, এগুলো সব কিন্তু ডিফাইন করতে হবে, কোনো ছবি লাগবে না। ওকে। আচ্ছা, তারপরে যদি একটু আসি আমাদের অর্থোগোনাল রেক সিস্টেম। অর্থোগোনাল রেক সিস্টেম যেটা, সেটা মূলত রেফারেন্স সিস্টেম ইন্ট্রিনসিক টু দ্য টুল, টুলের সাপেক্ষেই হয়। হ্যাঁ, মেশিনের সাপেক্ষে না, এটা টুলের সাপেক্ষেই হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের এএসএ সিস্টেমটা এইভাবে যে ডিফাইন করা হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের ক্ষেত্রে, এই ডেফিনেশনটা অনেক সময় দিয়ে দেওয়া হয় কোয়েশ্চেনে, যে আচ্ছা আমি এভাবে স্পেসিফাই করছি, দেন ইউ উইল আইডেন্টিফাই দ্য সিস্টেম এন্ড ইউ উইল
describe the planes and angle associated with that system. আরেকটা যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের ওআরএস, অর্থোগোনাল রেক সিস্টেম, ওআরএস। সেটার কথা যদি আসি, সেখানে তিনটা প্লেন, মূলত প্রাইমারিলি তিনটা প্লেন থাকে। রেফারেন্স প্লেন, দিস ইজ অলসো দ্য পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি। কাটিং প্লেন পাই সি পারপেন্ডিকুলার টু দ্য পাই আর, এবং এটা কাটিং প্লেন যেটা সেটা বুঝতেই পারছি আমাদের প্রিন্সিপাল কাটিং এজের বরাবর হবে কাটিং প্লেন, যেখানে আছে। আর আরেকটা হচ্ছে অর্থোগোনাল প্লেন। অর্থোগোনাল প্লেন যেটা সেটা আসলে পায়ার এবং পাইসে দুটো বরাবর অর্থোগোনাল প্লেন পাওয়া যায়। কোঅর্ডিনেট এক্সেস যদি দেখো, একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স ও ওয়াই ও জেড ও। কেন ও দিয়ে ডিফাইন করছে? বিকজ দিস ইজ অ্যান ওআরএস সিস্টেম, অর্থোগোনাল রেক সিস্টেম, তাই। সো এক্স ও যেটা সেটা হচ্ছে আমার মূলত এই পাই আর এবং পাই ও এই দুইটার মধ্যবর্তী ইন্টারসেক্টিং লাইন। ওয়াই ও হচ্ছে পাই আর এবং পাই সির ইন্টারসেক্টিং লাইন। এন্ড জেড ও যেটা সেটা হচ্ছে ভেলোসিটি, যে ভেক্টরটা সেই বরাবর নেওয়া হচ্ছে। তিনটা প্লেন থাকলেও আমরা আরো এখানে দুইটা প্লেনের সাথে পরিচিত হবো। সেখানে মূলত আসলে পাঁচটা প্লেন। তো আমরা একটু যদি আগাই, এই যে দিস ইজ দ্য রেফারেন্স প্লেন अगेन। এটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও থেকে নেওয়া, ওখানে সুন্দর করে এইভাবে ছবি এঁকে আমাদের সলিড ওয়ার্কস ইউজ করে প্লেন গুলা ডিফাইন করা আর কি। So this is the reference plane, this is the side cutting edge plane, and this is basically the orthogonal plane. Similarly, side cutting edge এর সাথে কি আমাদের মাইনর কাটিং এজ থাকে। সাইড কাটিং এজ বা প্রিন্সিপাল যে কাটিং এজ, এটার সাথে সাথে যে মাইনর কাটিং এজটা থাকে বা এন্ড কাটিং এজটা থাকে, এই বরাবর যে প্লেনটা নেওয়া হয় সেটা হচ্ছে অক্সিলারি কাটিং প্লেন। সাইড কাটিং এজ এর সাথে যেমন অর্থোগোনাল প্লেন থাকে, এন্ড কাটিং এজ কিংবা আমার অক্সিলারি কাটিং প্লেনের সাথে অর্থোগোনাল প্লেন থাকে, এটাকে আমরা বলি অক্সিলারি অর্থোগোনাল প্লেন। সো আমাদের ওআর সিস্টেমে মূলত প্লেন হচ্ছে পাঁচটা: রেফারেন্স প্লেন, কাটিং প্লেন, অক্সিলারি কাটিং প্লেন, অর্থোগোনাল প্লেন, অক্সিলারি অর্থোগোনাল প্লেন। এবার আসি আমাদের অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে। আচ্ছা, অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে যদি একটু আসি, দেখো প্রথমে হচ্ছে আমাদের রেক অ্যাঙ্গেল, যেটা আসে অর্থোগোনাল রেক এবং হচ্ছে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। অর্থোগোনাল রেক যেটা গামা ও বা গামা নট যাই বলি না কেন, এটা মূলত মেজার করা হয় পাই ও বা পাই নট প্লেনের সাথে, ঠিক আছে। একটা পাওয়ার পয়েন্ট হচ্ছে একটু হ্যাং হয়ে গেছে, জানি না কেন, জাস্ট গিভ মি 1 মিনিট। ওকে,
এবার ঠিক আছে আই গেস। সো যেটা বলতেছিলাম সেটা, এই দেখো এই জায়গাতে রেক অ্যাঙ্গেল আছে, হ্যাঁ রেক অ্যাঙ্গেল। সো এই রেক অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাগেইন আমাদের অর্থোগোনাল রেক এবং ইনক্লাইনেশন অ্যাঙ্গেল এই দুটা আসে। অর্থোগোনাল রেকের ক্ষেত্রে এটাকে গামা নট দিয়ে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে পাই নট প্লেন বা পাই ও প্লেনটাতে মেজার করা হয়। রেক যেহেতু জানি এটা ইনক্লাইনেশন এর, রেক সারফেসের ইনক্লাইনেশন ফ্রম দ্য রেফারেন্স প্লেন হবে, জাস্ট মেজার করা হচ্ছে এবার পাই ও প্লেনটার সাথে, ঠিক আছে? এই যে দেখো গামা নট পাই ও প্লেনের মধ্যে এই রেক সারফেস এবং রেফারেন্স প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ইনক্লাইনেশন অ্যাঙ্গেল যদি আসি ল্যামডা, এই যে ল্যামডা যদি আসি, এটা হচ্ছে পাই সি প্লেনে মেজার করা হয় এবং এটা মূলত প্রিন্সিপাল কাটিং এজের ইনক্লাইনেশন আমাদের রেফারেন্স সারফেস থেকে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখানে দুইটা, একটা হচ্ছে অর্থোগোনাল ক্লিয়ারেন্স অফ দ্য প্রিন্সিপাল ফ্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে অক্সিলারি অর্থোগোনাল ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। অর্থোগোনাল ক্লিয়ারেন্স হুইচ ইজ আলফা নট, এটা হচ্ছে পাই ও প্লেনটাতেই করা হয় এবং এই যে প্রিন্সিপাল ফ্ল্যাঙ্ক, এই ফ্ল্যাঙ্কের সাথে আমাদের যে পাই সি যে এক্সেসটা আছে সেটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অর্থোগোনাল ক্লিয়ারেন্স। আর অক্সিলারি অর্থোগোনালটা বোঝাই যাচ্ছে আমাদের অক্সিলারি অর্থোগোনাল প্লেনে হবে, এটা মেজার করছি পাই নট প্রাইম যেটা। এবং এখানেও আমাদের যে অক্সিলারি ফ্ল্যাঙ্ক যেটা আছে সেটার সাথে অক্সিলারি কাটিং প্লেন পাই সি প্রাইম, এইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে অক্সিলারি অর্থোগোনাল ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, কাটিং অ্যাঙ্গেলে যদি আসি, কাটিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে দিস ইজ দ্য লাস্ট টপিক অর লাস্ট পোর্শন অফ দিস স্লাইড। কাটিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল কাটিং এজ এবং অক্সিলারি কাটিং এজ এই দুটো আছে। প্রিন্সিপাল কাটিং এজকে এখানে ফাই দিয়ে প্রকাশ হবে। অক্সিলারি ক্ষেত্রে মূলত কি, যে অ্যাঙ্গেল বিটুইন দ্য পাই সি প্রাইম, যেটা অক্সিলারি প্রাইম এবং আমার লঙ্গিটিউডিনাল ফিট বা পাই এক্স এর সাথে এই অ্যাঙ্গেলটা আর কি। দুইটাই লঙ্গিটিউডিনাল ফিড এর সাথে, একটা হচ্ছে পাই সি এর জন্য, একটা হচ্ছে পাই সি প্রাইম এর জন্য। আচ্ছা, নোজ রেডিয়াসটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মিলিমিটারে নেওয়া হচ্ছে, আগেরটাই ছিল ইঞ্চিতে। সো এই ওয়ার সিস্টেমটাকে আমি যখন ডিজিগনেটেড করছি ল্যামডা, গামা নট, আলফা নট প্রাইম, ফাই ওয়ান এন্ড ফাই এবং আর যেটা মিলিমিটারে থাকছে। তো এখানে अगेन আমি যদি ছবি দিয়ে দিই তাহলে তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে, আর যদি এরকম ডেজিগনেশনটা দিয়ে দিই তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে কোন সিস্টেমটা। ওকে, বলো এই পর্যন্ত কি কারোর কোনো কোয়েশ্চেন আছে এই কাটিং টুল জিওমেট্রি নিয়ে? কারোর কোনো কোয়েশ্চেন নাই? 60 জন স্টুডেন্ট আছো? আচ্ছা, কোয়েশ্চেন থাকলে আনমিউট করে বলতে পারো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন যদি না থাকে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যেই হচ্ছে টপিকটা সেটাতে হচ্ছে মুভ অন করি। সেকেন্ড টপিকটা হচ্ছে আমার কাছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা টপিক লাগে, উইচ ইজ দ্য চিপ ফরমেশন, ঠিক আছে? তো আমরা দেখি কি করা যায়। সো অলরেডি হচ্ছে আমরা চিপ কি সেটা কিভাবে ফর্ম করে কম বেশি আসলে পড়ে ফেলছি, তাই না? ল্যাবে পড়ছি, এক্সপেরিমেন্ট করতে গিয়ে করছি, আমি ক্লাসে অনেক সময় আমরা ডিসকাস করছি। সো চিপ যখন ফর্ম করে সেটা মূলত কি, যে আমার যে টুলটা আমি হচ্ছে ইউজ করতেছি এটা অবভিয়াসলি হার্ডার টুল, হার্ডার ম্যাটেরিয়ালি টুল দেন দ্য ওয়ার্ক পিস, এবং সে হচ্ছে ফোর্স দিচ্ছে, পাওয়ার দিচ্ছে এবং এই ওয়ার্ক ম্যাটেরিয়ালটা হচ্ছে সেখান থেকে রিমুভ হচ্ছে এবং এই রিমুভড ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি চিপ। তার মানে চিপের যে ফরমেশনটা, বাই দ্য ডিফরমেশন অফ দ্য মেটাল লাইং আউট অফ দ্য কাটিং এজ, এই কাটিং এজ দ্বারা ডিফর্মড হয়ে একটা শিয়ার প্রসেসের মাধ্যমে চিপটা ফর্ম হচ্ছে। শিয়ারিং কিন্তু আমরা টুটুতে পড়ে আসছি যে শিয়ারিং বেসিক্যালি একটা প্লেনের সাথে একটা প্লেন যখন স্লিপ করে যায়, দ্যাট ইজ দ্য শিয়ারিং। সো একটা চিপ যখন মেশিনড হইলো, ঠিক আছে,
এটার যে ফরমেশনটা, চিপটা দেখতে কিরকম হবে, এটা অনেকগুলোর উপর ডিপেন্ড করে, অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। প্রথমে আসে ওয়ার্ক ম্যাটেরিয়াল। আমাদের ওয়ার্ক পিসের ম্যাটেরিয়ালটা যদি হচ্ছে ডাকটাইল হয় তাহলে একরকম চিপ আসবে, আর যদি হচ্ছে ব্রিটল হয় তাহলে আরেক রকম আসবে। আমাদের মেশিনিং টাইপটা যদি কন্টিনিউয়াস হয়, ইন দ্যাট কেস একরকম আমরা চিপ পাবো, দেখা যাবে যে চিপটা অনেক লং হচ্ছে। ইন্টারাপ্টেড যদি হয় তাহলে চিপটা কি বারবার ভেঙে যাবে। ম্যাটেরিয়াল এন্ড জিওমেট্রি অফ দ্য কাটিং টুল। জিওমেট্রির মধ্যে যদি আমরা বলি যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করলে চিপ কিন্তু একরকম হয়, এবং আমার মাল্টি পয়েন্ট ইউজ করলে চিপ কিন্তু অনেক স্ক্যাটার্ড বা অনেক গুঁড়া গুঁড়া হয়। লেভেলস অফ কাটিং ভেলোসিটি অ্যান্ড ফিড। আমাদের ভেলোসিটি বা ফিড এটা যদি কমাই বা বাড়াই এটার উপর ডিপেন্ড করে, এবং ডেপথ অফ কাটও যদি এটার উপর কমাই বা বাড়াই উপর ডিপেন্ড করে চিপের ফরমেশনটা কিন্তু চেঞ্জেস হয়। হ্যাঁ, machining environment or cutting fluid that basically affects the temperature and friction at the chip tool and work tool interface. আচ্ছা, কাটিং ফ্লুইড যদি ইউজ করি আর যদি না করি সমস্যাটা কোথায়? কাটিং ফ্লুইড ইউজ করলে আমার হিট জেনারেশনটা কম হবে, আমার ফ্রিকশনটা কম আসবে, সে অনুযায়ী হচ্ছে ফোর্স আমার এক্সার্ট কম করতে হবে। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় অতিরিক্ত ডেপথ অফ কাটের ক্ষেত্রে চিপটা যেভাবে ধরো বারবার ভেঙে যেতেছে, সেই জিনিসটা ধরো আমি যদি কাটিং ফ্লুইডটা ইউজ করি হয়তো ভেঙে যাওয়ার পরিমাণটা একটু কমে আসে। হ্যাঁ, একটু হচ্ছে এটা লেন্দি হয়। আচ্ছা, the form of the chip is also an important index of machining because এই আগেরটা যেমন আমি একটু আগে বললাম যে একটা চিপের ফরমেশন কি কি জিনিসের উপর ডিপেন্ড করতেছে, আরেকটা হচ্ছে ধরো চিপের একটা তুমি শেপ পাইলা, এই শেপটা আবার একটা ইন্ডেক্স হয়ে যায় মেশিনিং এর। এটা আবার অনেক কিছু তোমার ইন্ডিকেট করে। যেমন প্রথমে যদি বলি আমাদের ওয়ার্ক ম্যাটেরিয়ালটা কিরকম, এটা প্রথমেই আমরা আগেই দেখলাম। ডিফারেন্ট মেশিনিং কন্ডিশনে কিন্তু ধরো ডাকটাইল এই মেটেরিয়ালটা যেরকম চিপ হওয়ার কথা, মেশিনিং কন্ডিশন ওয়াইজ কিন্তু চিপের শেপ চেঞ্জ হয়ে যায়। একটু পরে আমরা এটা দেখবো। স্পেসিফিক এনার্জি রিকোয়ারমেন্ট, কি পরিমাণ এনার্জি আমার লাগছে মেশিনিং ওয়ার্কে, এটাও কিন্তু অনেক সময় চিপের ফর্ম দেখে বোঝা যায় যে বেশি লাগতেছে না কম লাগতেছে। নেচার অ্যান্ড ডিগ্রি অফ ইন্টারাকশন অফ দ্য চিপ টুল ইন্টারাকশন, তারপর হচ্ছে মোড আর মেকানিজমটা ইজিলি বোঝা যায় চিপের শেপ দেখে। তো আমরা চিপের টাইপস পাওয়ার সময় বা চিপের ফর্ম হচ্ছে সেটা দেখে বুঝি। কাটিং টেম্পারেচার, তারপরে হচ্ছে কাটিং এর যে কন্ডিশন কিরকম। ধরো চিপটা হচ্ছে আমাদের টুলের যে টিপটা টিপটা হচ্ছে একটু ব্লান্ট হয়ে গেছে, মানে as in আমরা যেটা বাংলা ভাষায় বলি যে হচ্ছে শার্প নাই ভোঁতা হয়ে গেছে, তখন আসলে একরকম চিপ আসবে, শার্প থাকলে আরেক রকম আসবে। মেশিনিং প্যারামিটারের ভ্যারিয়েশনের কথা তো অলরেডি বলছিলাম, হিট, ডেপথ অফ কাট, ফিট এবং ফ্লুইডের ব্যাপারটা। একটা চিপ দেখে তুমি বুঝতে পারো যে ফ্লুইডটা আসলে খুব বেশি ইউজ হয়েছে কি হয়নি। হ্যাঁ, সো এই ধরনের এই জন্য আর কি বলা যে চিপের ফরমেশন যেমন কিছু ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, সিমিলারলি চিপের শেপ দেখে বা ফর্ম দেখে তুমি বেশ মেশিনিং এর বেশ কয়েকটা জিনিস সম্বন্ধে কনক্লুশন কিংবা হচ্ছে অ্যাটলিস্ট কমেন্ট করতে পারো। আচ্ছা, মূলত দুইটা মেকানিজম ইনভলভড আছে চিপ ফরমেশনে, একটা হচ্ছে ইয়েল্ডিং ডাক্টাইল ম্যাটেরিয়ালের জন্য, একটা হচ্ছে ব্রিটেল ফ্র্যাকচার যেটা কিনা ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য। সো মূলত আমাদের এখানে আমরা কিন্তু বারবার করে বলতেছিলাম যে শিয়ার হয়। সো টুলটা যখন হচ্ছে আমার ওয়ার্ক পিসকে ধাক্কা দিচ্ছে তখন মূলত দুইটা ডিফরমেশন জোন ক্রিয়েট হয়, একটা হচ্ছে প্রাইমারি ডিফরমেশন জোন যেটা কিনা মূলত শিয়ার জোন, একটা হচ্ছে সেকেন্ডারি ডিফরমেশন জোন। ঠিক আছে, এবং এই দেখো এই জায়গাটা হচ্ছে আমার রেক অ্যাঙ্গেল, এই যে চিপ টুলের ইন্টারফেস, আর এখানে টুল এবং ওয়ার্ক পিসের ইন্টারফেস হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। সো এই সেকেন্ডারি জোনটাতে আসলে অনেক সময় স্টিকিং ক্রিয়েট হয়, মানে ধরো চিপটা অনেক সময় লেগে লেগে যায়, এই জন্য অনেক সময় স্টিকিং জোনও বলা হয়। ওকে, আর এই পোর্শনটা অলরেডি ডিফর্মড হয়ে গেছে, ডিফর্মড অ্যাজ ইন চিপটা ফর্ম করে বাইরে চলে গেছে। ঠিক আছে, তো আমরা দেখি এক এক করে দেখি কিভাবে ইয়েল্ডিং বা ব্রিটল ফ্র্যাকচারের মাধ্যমে বেশি ফর্ম হয়। প্রথমেই আসি আমাদের ডাক্টাইল ম্যাটেরিয়ালের জন্য। So একটা ওয়েজ শেপ টুল, দিস ইজ আওয়ার ওয়েজ শেপ টুল।
আচ্ছা, সো দিস ইজ আওয়ার ওয়েট শেপ টুল, এটি দিস ওয়ান। এটা হচ্ছে আমরা আমাদেরকে ওয়ার্ক পিসের রিলেটিভে মুভ করি, তাই না? আমাদের ওয়ার্ক পিসটা হচ্ছে রোটেট করতে থাকে, টুলটা হচ্ছে লিনিয়ারলি সামনে আগাতে। সো টুলটা যখন ওয়ার্ক পিসের সাথে কন্ট্যাক্টে আসে এই জায়গাতে, সে টুলটা হচ্ছে অনেক বেশি প্রেসার এক্সার্ট করে, যেটা কিনা মূলত কম্প্রেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, মেটাল কম্প্রেশন অফ দ্য মেটাল নিয়ার দ্য টুল। এই যে ওয়ার্ক পিসের ম্যাটেরিয়াল, এখানে যে স্ট্রেসটা পড়তেছে, এই স্ট্রেসটা যখন একটা ইয়েল্ড পয়েন্টের পার করে যাবে আন্ডার দ্য কম্প্রেসিভ ফোর্স, তখন দেখা যাবে যে এই ম্যাটেরিয়ালটা ডিফর্ম করা স্টার্ট করলো। এটা মূলত ডাক্টাইলের ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে? ডিফর্ম করা স্টার্ট করবে এবং আফটার সাম টাইম প্লাস্টিক্যালি ডিফর্ম করার পর শিয়ার অফ হয়ে যাবে যখন সে আর নিতে পারছে না। এই যে এখানে যে প্লাস্টিক ফ্লোটা হচ্ছে এই জায়গাটাতে, যেখানে মূলত প্লাস্টিক্যালি ডিফর্মড হওয়ার পরে জিনিসটাকে শিয়ার অফ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি প্লাস্টিক জোন আর প্রাইমারি জোন আর শিয়ার জোন। এবং এই প্লেনটা বলতেছি শিয়ার প্লেন, এই যে দিস ওয়ান। এই ধরনের শিয়ার, এই this induces shear type of deformation within the metal and the material begins to flow. এই যে ফ্লো করলো, উপরে উঠলো, ছোট ছোট পিস হলো, সেটাই হচ্ছে আসলে চিপস। So this is the compressive force that is applied to form this chip, that is actually called the cutting force. টুল যে প্রেসারটা এক্সার্ট করতেছে, যেটা মূলত কম্প্রেসিভ ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলতেছি হচ্ছে কাটিং ফোর্স। So advances, this process of shearing goes on increasing, and obviously the material is removed. আচ্ছা, মূলত এই চিপের যে ফরমেশনটা, এটা আসলে রিশেপিং এবং ফ্র্যাকচারিং এটার একটা কম্বিনেশন। রিশেপিং বলার রিজন হচ্ছে এখানে টুলটা ওয়ার্ক পিসের মধ্যে এনাফ পরিমাণ ফোর্স এক্সার্ট করে, যার কারণে আমার ওই ওয়ার্ক ম্যাটেরিয়ালটা পার্মানেন্টলি ডিফর্ম কিংবা ফ্র্যাকচার হয়ে যায়। এই যে ডিফর্ম হয়ে গেল, বেসিক্যালি ডিফর্মেশন মানে তো আসলে শেপটা চেঞ্জ হয়ে যাওয়া, দ্যাটস ওয়াই ইটস কল্ড রিশেপিং। এটা হয় কখন? যখন আসলে কমপ্লিটলি ডিফর্ম হয়, কখন? যখন আসলে এটা ইলাস্টিক লিমিটকে এক্সিড করে যায়। এবং আফটার সাম টাইম এই ডিফর্ম চিপটা যখন একদম ব্রেকিং পয়েন্টে চলে যায়, তখন প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা, সেখান থেকে আসলে সে আলাদা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি ফ্র্যাকচার। সো চিপ ইজ বেসিক্যালি কম্বিনেশন অফ reshaping, which basically means the permanent deformation, plastical deformation, and then fracturing, which is basically beyond the breaking point. The chip or the deformed portion is separated. Regardless of the tool being used or the metal being cut, the chip forming process, কি সমস্যা? আচ্ছা, এখনো অ্যাটেন্ডেন্স নেই নাই, যখন নিব তখন বলবা, ঠিক আছে? So regardless of the tool being used or the metal being cut, the chip forming process occurs by a mechanism called plastic deformation, যেটা বললাম আর কি। এই ডিফরমেশনটা এটা ভিজুয়ালাইজ করা হয় শেয়ারিং এর মাধ্যমে। সো when a metal is subjected to a load which basically exceeds its elastic limit, আমরা এগুলা আগে দেখেছি যে তাদের যে ক্রিস্টাল গুলা এলংগেট করতে থাকে, একটা প্লেনের সাথে আরেকটা প্লেন এলংগেট করতে করতে শিয়ারিং বা স্লিপিং হয়ে যায় অ্যাডজাসেন্ট যে ক্রিস্টাল গুলা থাকে, তখন এই যে শেয়ারিংটা যেটা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের যে ম্যাটেরিয়ালটা ইউজ করি না কেন, অবশ্যই প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে। ডিফর্মেশনটাকে শেয়ারিং হিসেবে দেখা যায়। শেয়ারিংটা কি? যে একটা প্লেন আর একটা প্লেন, দুটা পাশাপাশি ক্রিস্টাল যখন একটার সাথে একটা স্লিপিং হচ্ছে, শেয়ার হচ্ছে। ওই গেল হচ্ছে আমাদের ডাকটাইলের জন্য। ডাকটাইলের ক্ষেত্রে ইয়েল পয়েন্ট ক্রস করার পরও প্লাস্টিক্যালি ডিফর্ম হচ্ছে এবং ফ্র্যাকচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্টে গিয়ে সে হচ্ছে ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে যাচ্ছে, শেয়ার অফ হয়ে গেল। ব্রিটেলের ক্ষেত্রে দেখি, দেখো ব্রিটেল গুলা কি কি? কাস্ট আয়রন, গ্লাস, সিরামিক, হার্ডেন স্টিল। আমাদের যে কাটিং টুল, সেটা আসলে ব্রিটেল ওয়ার্কপিসের এগেইনস্টে যখন প্রেসড হচ্ছে, তখন এই স্ট্রেসটা কনসেন্ট্রেট হচ্ছে অন দ্য কাটিং এজ। যেহেতু ওই ম্যাটেরিয়ালটা আর প্লাস্টিক ডিফরমেশনের মধ্য দিয়ে যেতে পারবে না, হ্যাঁ, দেখো ইলাস্টিক স্ট্রেন এনার্জিটা বিল্ড আপ হতে থাকে। এবং ব্রিটেনের ক্ষেত্রে আমরা জানি যে আলটিমেট শিয়ার স্ট্রেংথটাই আসলে ব্রেকিং পয়েন্ট। সো দ্য মোমেন্ট ইট এক্সিড দ্য আলটিমেট শিয়ার স্ট্রেংথ, it basically cracked. The crack propagates through flows and voids and grain boundaries. আমরা জানি যে এক একটা হচ্ছে ম্যাটেরিয়ালের গ্রেন বাউন্ডারি বরাবর ক্র্যাক প্রপাগেট করে, কিংবা হচ্ছে কিছু ফ্লস বা কিছু ভয়েড থাকে, কিছু ইনিশিয়াল কিছু ক্র্যাক থাকে, যেখান থেকে আসলে মূলত
এই ধরনের স্ট্রেস যদি আমাদের এক্সিড করে যায় শিয়ার স্ট্রেংথকে, তখন হচ্ছে ওই বরাবর ক্র্যাকটা আসলে ইনিশিয়েট। তাহলে আমাদের এখানে স্ট্রেসটা কনসেন্ট্রেট হলো, যেহেতু এটা খুব একটা প্লাস্টিক ডিফরমেশনে যেতে পারবে না, তার মানে মানে ইলাস্টিক স্ট্রেন এনার্জিটা বিল্ড আপ হয়ে যখনই শিয়ার স্ট্রেংথ আলটিমেট যেটা সেটাকে এক্সিড করে ক্র্যাক হয়ে যায়। এই ক্র্যাকটা আমাদের টুলের প্লেনের উইকনেস পর্ব মানে গ্রেন বাউন্ডারিজ পর্ব প্রপাগেট করে। যেহেতু ওই ব্রিটেল ম্যাটেরিয়ালটা আমার প্লাস্টিক ফ্লো দিয়ে, প্লাস্টিক ফ্লো অ্যাজ এন প্লাস্টিক ডিফরমেশন আর কি, খুব বেশি স্ট্রেস রিলিফ করতে পারে না, এই জন্য আসলে ক্র্যাকটা খুব সাডেনলি প্রপাগেট করে এবং ফ্র্যাকচার হয়ে যায়। এই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট গুলো ভেঙে ভেঙে যেতে থাকে এবং ইনস্টেড অফ ফ্লোয়িং স্মুথলি, যেমন ডেকটাইলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যেহেতু সে এনার্জিটা সাস্টেইন করতে পারছে, টাফনেস বেশি, প্লাস্টিক ডিফর্ম হচ্ছে, ফ্লো করে। এখানে স্মুথলি ফ্লো করার বদলে এটা ভেঙে ভেঙে যাচ্ছে। এবং দ্যাটস ওয়াই আমাদের এই ব্রিটল ম্যাটেরিয়ালের যে চিপ গুলা হয় জেনারেলি সেটা ডিসকন্টিনিউয়াস হয়, এবং আমার ডাক্টাইলের যে চিপ গুলা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়। এই যে ডাক্টাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখো আমাদের যে ম্যাটেরিয়ালটা থাকে, কম্প্রেসিভ স্ট্রেস যেটা ইয়েল স্ট্রেংথকে যখন সারপাস করে যায় তারপরে সেটা প্লাস্টিক্যালি ডিফর্ম করে, ক্র্যাক হয় না। এবং সেখানে একটা ন্যারো জোন প্রাইমারি শেয়ার জোন থাকে, শেয়ার প্লেন থাকে বেসিক্যালি, সেখানে হচ্ছে ইন্টেন্স শেয়ার ডিফরমেশন হয়, যেটা কিনা পরবর্তীতে হচ্ছে এটাকে চিপ হিসেবে ফর্ম করতে সাহায্য করে। এই প্লাস্টিক্যালি ডিফর্ম লেয়ার গুলা শেয়ার প্লেন বরাবর স্লাইড করে উপরের দিকে মুভ করে এবং চিপ হয়ে যায় আর কি। ওই রেক ফেস বরাবর চিপের হচ্ছে তোমার ফ্লোটা আসে। As the chip flows over the tool rake face, additional frictional কিছু ডিফরমেশন এবং কিছু হিট আসলে জেনারেট হয়। যখন তোমার চিপটা টুলের রেক ফেস বরাবর যাচ্ছে, রেক সারফেসের সাথে তোমার কিছু ফ্রিকশন হয়, সেখানে আবার হিট জেনারেট হয়, এবং এই জায়গাটাকে আমরা বলি তখন সেকেন্ডারি ডিফরমেশন, যেহেতু আবার হিট জেনারেট হচ্ছে আর কি। এই জায়গাটা এখন সবচেয়ে বেশি হিট জেনারেটেড একটা জায়গা, ঠিক আছে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে হিট জেনারেশন সবচেয়ে বেশি হয়। আমরা যখন পরবর্তীতে হিটের একটা টপিক পড়বো, হিটের স্লাইডটা পড়বো, দেখবো যে কিভাবে আসলে সেকেন্ডারিতে অনেক বেশি হিট আসলে প্রপাগেট করে পারে আর কি। সো ব্রিটাল ম্যাটেরিয়ালে যেমন ফ্র্যাকচারটা সাডেনলি হয়, ডাকটাইলে কিন্তু সেটা হয় না। এটা ডিফর্মেশন হচ্ছে, প্লাস্টিক শেয়ার ফ্লো হচ্ছে, এবং আস্তে আস্তে এটা কন্টিনিউয়াস বা সেগমেন্টেড চিপে দেখা যায়। তাহলে আমরা মূলত চিপের যে ফরমেশনটা দেখলাম, এখান থেকে চারটা ক্যাটাগরি ডিভাইড করতে পারি: ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা রিবন টাইপ, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস চিপ বিল্ড আপ পেজ, লাস্টলি হচ্ছে আমাদের সেরেটেড। আচ্ছা, সো আমাদের ডিসকন্টিনিউয়াস চিপস এর ক্ষেত্রে যদি একটু আসি, হ্যাঁ, যে চিপস গুলো হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। সো যখন আমাদের চিপস গুলা মেশিনিং প্রসেসের সময় আর কন্টিনিউয়াস থাকছে না, আর নট কন্টিনিউয়াস, ভেঙে ভেঙে যায়, সেটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস চিপ। কোন ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে এটা পাওয়া যায়? হার্ড এবং ব্রিটেল ম্যাটেরিয়াল লাইক ব্রোঞ্জ, ব্রাস, ক্যাস্ট আয়রন, সেগুলো হচ্ছে এই ধরনের আমাদের চিপ ফর্ম করবে। সো ডিসকন্টিনিউয়াস চিপস সেগুলা সেগুলা কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়ালেও হতে পারে। কখন কখন ডাকটাইল ম্যাটেরিয়ালে হবে? দেখো, দিস ইজ এ স্পেশাল কেস যখন ফ্রিকশন বিটুইন টুল এন্ড ওয়ার্কপিস ইজ হাই। এছাড়াও আরো কিছু কন্ডিশন আমরা সামনে দেখবো। যদি কোনো কারণে ডাকটাইল ম্যাটেরিয়ালে ডিসকন্টিনিউয়াস চিপ ফর্ম করে, ওই চিপটাকে আমরা বলি এলিমেন্ট চিপস, যেটা কিনা ফ্রিকশন বেশি থাকলে, লো স্পিডে যদি থাকে, তখন কিন্তু এটা জেনারেট হয়। সো অবভিয়াসলি আমার ডাক্টাইল ম্যাটেরিয়ালে যদি ডিসকন্টিনিউয়াস শিপ ফর্ম করে, এটা কোনোভাবেই ভালো কোনো কন্ডিশন না, এটা মোটেও একটা গুড সাইন না, কারণ এর ফলে সার্ফেস ফিনিশ খারাপ হবে এবং মেশিনিং প্রসেসটা স্লো হয়ে যায়। সো কোন কোন কন্ডিশন মূলত রেসপন্সিবল? অলরেডি দুটোর কথা বলে ফেলেছি আমরা, একটা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রিকশন হচ্ছে, আরেকটা হচ্ছে স্পিডটা আমরা অনেক কম দিয়েছি। এরপরেও যদি ডেপথ অফ কাট কিংবা হচ্ছে আমাদের ফিড রেট যদি বেশি থাকে, তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন জেনারেট হয়। কিংবা রেক অ্যাঙ্গেল যদি কম হয়, একটু খেয়াল করে দেখো রেক অ্যাঙ্গেলের ব্যাপারটা। রেক অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে চিপ গুলা কিন্তু স্মুথলি ফ্লো করতে পারবে না, ধাক্কা খেয়ে আগেই ভেঙে যায়। দ্যাটস ওয়াই কিন্তু এরকম ডিসকন্টিনিউয়াস চিপ তৈরি হতে পারে। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? তো ডিসকন্টিনিউয়াস চিপ যদি ব্রিটেলে ফর্ম করে, ইট প্রোভাইডস বেসিক্যালি আ ভেরি গুড সারফেস ফিনিশ। যদি ডিসকন্টিনিউয়াস চিপ ব্রিটেলে আসে, আমরা কিন্তু ডাকটাইলের জন্য বলছি না, ব্রিটেলের জন্য এটা অবশ্যই ভালো একটা সারফেস ফিনিশ দিবে, আমাদের টুল লাইফ ইনক্রিজ করবে, এবং আমাদের কনজাম্পশন অফ দ্য পাওয়ার যেটা সেটা আসলে রিডিউস করবে। কিভাবে রিডিউস করে? আমাদের ওই যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা,
সেটা তো অতিরিক্ত সাস্টেইন করতে হচ্ছে না। একটা জিনিস খেয়াল করো, একটা ইলাস্টিক স্ট্রেইন এনার্জি বিল্ড আপ হয় যখন হচ্ছে চিপ গুলা প্লাস্টিক্যালি ডিফর্ম করতে থাকে। যত বেশি এনার্জি বিল্ড আপ হবে তত বেশি ফোর্স তোমাকে এখানে দিতে হবে যাতে করে সেই জিনিসটা ফ্র্যাকচার পয়েন্টে যেতে পারে। এখন ও তো তাহলে যখন ডিসকন্টিনিউয়াস চিপ ফর্ম করতেছে, তোমার অতিরিক্ত ফোর্স দেওয়া লাগছে না, দ্য মোমেন্ট ইট ক্রসেস দ্য আলটিমেট শিয়ার স্ট্রেন্থ ইট উইল ব্রেক। দ্যাটস হাউ ইট বেসিক্যালি রিডিউস দ্য অলসো দ্য কনজাম্পশন অফ পাওয়ার, জাস্ট ফোর্স কম লাগছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডাকটাইলের জন্য যদি হয় তাহলে অবশ্যই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, সারফেস ফিনিশ ভালো পাওয়া যায় না, ওয়্যার এবং টিয়ার অফ দ্য টুল খুব বাজে রকমের ওয়্যার হয়ে যায়, এক্সেসিভ ওয়্যার হয়। কন্টিনিউয়াস চিপ খুবই স্মুথলি ফ্লো করবে। সো বুঝাই যাচ্ছে আমাদের কন্টিনিউয়াস চিপ যেটা, সেটা হচ্ছে আমাদের ডাকটাইল ম্যাটেরিয়ালে পাওয়া যায়, এবং এটা যখন হাই স্পিড এবং মিনিমাম ফ্রিকশনে থাকে তখন পাওয়া যায়। So due to continuous plastic deformation, by applying the tool, this type of chip is produced. আচ্ছা, মাইল্ড স্টিল এবং কপার এগুলো হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের মধ্যে আমরা বলছি যে এগুলো আমাদের সবচেয়ে কমনলি ইউজড। সো থিকনেস অফ দ্য চিপ যখন আসলে পুরাপুরি লেন্থে একেবারে কনস্ট্যান্ট পাওয়া যায় আর কি, মোটামুটি মানে চিপ ফরমেশনের পরে আর কি। So it commonly provides a very good surface finish. Drawback যেটা মেইন ড্রব্যাক, দ্যাট ইজ ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল এন্ড ডিসপোজ অফ। এত লম্বা যখন রিবন শেপের চিপ গুলো ফর্ম করে, করা ঝামেলা, এটা ডিসপোজ করা ঝামেলা। So condition which are basically responsible for this type of chip is অবশ্যই ডাক্টাইল ম্যাটেরিয়াল যদি ইউজ করো, স্পিড যদি বেশি থাকে, ফ্রিকশন যদি কম থাকে, ফিড এবং ডেপথ অফ কাটও যদি কম দেওয়া হয়, আর রেক অ্যাঙ্গেল যদি বড় হয়, তখন চিপটা ইজিলি এরকম লম্বা হতে পারে আর কি। অ্যাডভান্টেজের মধ্যে যদি দেখি, অ্যাডভান্টেজেস এর মধ্যে অবশ্যই আমার সারফেস ফিনিশটা ভালো, এখানে লেস হিট জেনারেট হয় ডিউ টু মিনিমাম ফ্রিকশন। হিট জেনারেশন যেটা সেটা বেশ কম হচ্ছে মিনিমাম ফ্রিকশনের কারণে আর কি। এবং টুল লাইফ ভালো হয় বা লম্বা হয়, এজ ইন আমাদের ওয়েয়ারটা কম হয়। হ্যাঁ, সেখানে বিভিন্ন টাইপের দেখো হেলিক্যাল চিপ দেখাইছে, কনিক্যাল হেলিক্যাল দেখাইছে। এটা হচ্ছে অনেক সময় চিপের যে লংগিটিউডিনাল শেপ ওটা মডিফাই করা যায়, টুলের মধ্যে কোনো গ্রুভিং যদি করো তখন অনেক সময় মডিফাইড হয়। দেয়ার কামস ভেরি ইম্পর্টেন্ট বিল্ট আপ এজ। আচ্ছা, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস চিপের সময় একটু মাথায় রাখবা কোন ধরনের ম্যাটেরিয়ালের কথা এখানে মেনশন করা আছে বা কোন ম্যাটেরিয়ালের কথা মেনশন করা আছে। অনেক সময় আমরা কোয়েশ্চেন এরকম দিয়ে দিতেই পারি যে এই ম্যাটেরিয়াল ইউজ করেছি, what kind of chip can be formed, or do you think it's relevant that this kind of material will form specific type of chip? সো তোমার ম্যাটেরিয়ালটা যদি জানা না থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না, সো অবভিয়াসলি ম্যাটেরিয়াল গুলো ভালো মতন দেখবা। সো এবার আসে বিল্ট আপ এজ। তো যখন আমরা হচ্ছে একটা মেশিনিং প্রসেসে আছি ডাক্তার ম্যাটেরিয়ালে, আমরা তো কন্টিনিউয়াস শিপস গুলা হচ্ছে পাচ্ছি, বাট অনেক সময় বিল্ট আপ এজ ক্রিয়েট হয় কখন, যখন হচ্ছে টেম্পারেচার এবং প্রেসার ইন দ্য কাটিং এন্ড দ্য ফ্রিকশন অফ দ্য চিপ এন্ড টুল ফেস আর ভেরি হাই। সো এটা অলমোস্ট সিমিলার টু কন্টিনিউয়াস, কিন্তু এখানে যেটা হয় একটা এজ বিল্ড হয়। বিল্ট আপ এজ মানে কি, নামটা দিয়ে বোঝাচ্ছে যে একটা এজ বিল্ট আপ হয়ে গেছে, এবং চিপস গুলা সিমিলার হতো বাট এটা একটু রাফ ক্রিয়েট করতেছে। সো এটার রিজনটা হচ্ছে বিল্ট আপ এজ মানে কি, বিল্ট আপ হয়েছে তার মানে কোনো কিছু স্টিক করছে, কোনো কিছু ওয়েল্ড হয়ে গেছে, ম্যাটেরিয়ালটা আসলে স্টিক বা ওয়েল্ড হয়ে যায় টু দা এজ অফ দা টুল। এবং যখনই হচ্ছে আমাদের এই ফ্রিকশনটা অনেক বেশি হাই থাকে, অতিরিক্ত হাই জেনারেট হয় এই টিপের টুল টিপ বা হচ্ছে নোজ অফ দ্য টুলে, তখন হচ্ছে এই জিনিসটা আমরা অনেক বেশি ফেস করি যে ম্যাটেরিয়ালটা স্টিক হয়ে গেছে, যে চিপটা ক্রিয়েট হয়েছে সেখানে স্টিক হয়ে গেছে, ওয়েল্ড হয়ে গেছে। So adhere, the basically portions of chip accumulate and adhere to the rake face, and therefore there is built up age, basically a new cutting age. দেখো, তো এটা একটা এজ যেহেতু হয়ে গেছে, এটা একটা কাটিং এজ হিসেবেই কাজ করে। যখনই চিপটা ফ্লো করবে বিল্ট আপ এজ বরাবর, তখনই এটা ভেঙে যাবে, will sent away from the chip and stamped as the build up age chips. ওকে, সো এটা তো আসলে এজটাকে, নতুন এজ ক্রিয়েট করলো, একটু স্থিকার করে ফেলো জিনিসটাকে, এবং
এটা পিওর মেটাল কাটিং এর সময় পাওয়া যায় না। আবার বিভিন্নভাবে এই বিল্ট আপ এজটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি, হ্যাঁ, বা রিডিউস করতে পারি যেন কম তৈরি হয়। কাটিং স্পিড যদি বাড়াই দিই তখন ইন দ্যাট কেস বিল্ট আপ এজটা ক্রিয়েট হওয়ার সময় পায় না, সো ক্রিয়েট হয় না। ডেপথ অফ কাটও যদি কমাই দেই তখন এই জিনিসটা সিমিলারলি দেখতে পাওয়া যায়। রেক অ্যাঙ্গেলটা যদি ইনক্রিজ করে দিই চিপটা তখন আর এই আমাদের নোজ টিপ বা টুলের যে টিপটা আছে সেই বরাবর আর হচ্ছে এটা অ্যাকুমুলেট হতে পারে না। শার্প টুল ইউজ করলেও সেম। কাটিং ফ্লুইড ইউজ করলে এখানে অতিরিক্ত হিট, যেটা আমরা বলছিলাম, টেম্পারেচার প্রেসার অনেক জেনারেট হচ্ছে, এটা হবে না কি কাটিং ফ্লুইড ইউজ করলে। এবং কাটিং টুলের সাথে লোয়ার অ্যাফিনিটি, কেমিক্যাল অ্যাফিনিটি আছে এমন ওয়ার্কপিস। এখন কেমিক্যালি যদি তোমার ওর প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি থাকে, দেখা যাবে যে কি ওয়ার্কপিসটা টুলের সাথে অবশ্যই লেগে যাচ্ছে, বিকজ ও বেশি এখানে কেমিক্যাল অ্যাফিনিটিটা অনেক হায়ার। হায়ার হলে সমস্যা, কেমিক্যাল অ্যাফিনিটি অ্যাজ ইন কেমিক্যালি রিয়াক্ট করার পসিবিলিটি। ঠিক আছে, দেখো, ইভেন দো এটা একটা চিপ, বা ইভেন দো এটা মানে একটা নতুন কাটিং এজ ক্রিয়েট করছে, এটার কিছু অ্যাডভান্টেজ আছে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এটা যেহেতু ও নিজে একটা কাটিং এজ হিসেবে কাজ করে, তার মানে ও টুলটাকে প্রোটেক্ট করে ফ্রম গেটিং মোর ড্যামেজড ফ্রম দ্য হাই টেম্পারেচার এন্ড প্রেসার। এবং এর ফলে টুলের লাইফটা কিন্তু কিছু হলেও বেড়ে যায়, ইনক্রিজ করে। বাট এট দ্য সেম টাইম আমরা চাচ্ছি এটাকে রিডিউস করতে, বিকজ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। রিজন কি? এটা সারফেস ফিনিশটা খুব বাজে করে দিচ্ছে, রাফ দিচ্ছে। যেহেতু একটা নতুন কাটিং এজ ক্রিয়েট হয়ে গেল, আমার অবশ্যই রেক অ্যাঙ্গেল মানে জিওমেট্রিক্যালি কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমাদের যে এফেক্টিভ রেক অ্যাঙ্গেল সেটা অনেক সময় বেড়ে যায় বা কমে যায়। আমার শার্প টুলটা হচ্ছে অতিরিক্ত শার্প হয়ে যাচ্ছে, বা যতটুকু আসলে কাটার কথা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার ডিজায়ার্ড শেপটা আমি পাচ্ছি না। ঠিক আছে, সো ইট রেজাল্টস ইন আ রাফ সারফেস ফিনিশ, চেঞ্জ ইন আ রেক অ্যাঙ্গেল এন্ড দ্য কাটিং ফোর্সেস। অতিরিক্ত যদি স্টিপ হয়ে যায়, অতিরিক্ত স্টিপার হয়ে গেলে আমাদের রেক অ্যাঙ্গেল বেড়ে যাবে, অতিরিক্ত শার্প হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি এত শার্পনেস চাচ্ছ না কোনো কারণে, অতিরিক্ত শার্প হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ফিনিশিংটাই বাজে করে দিচ্ছে। দেন কামস সেরেটেড চিপস, 4 নাম্বার এবং লাস্ট যেটা আমাদের চিপের টাইপের মধ্যে সেরেটেড চিপস। এগুলো হচ্ছে সেমি কন্টিনিউয়াস। সেমি কন্টিনিউয়াস সেন্স হচ্ছে পোজেস আ sawtooth appearance, সাইক্লিক চিপ ফর্মেশন হয়, হাই শিয়ার স্ট্রেন এবং ফলোড বাই লোয়ার শিয়ার স্ট্রেন, যেটাকে অ্যাডিয়াবেটিক শিয়ার বলে। অ্যাডিয়াবেটিক শিয়ার জিনিসটা হচ্ছে, দেখো, যেটা বোঝাচ্ছে হাই শিয়ার স্ট্রেন মানে অনেকক্ষণ ধরে তুমি আসলে তাকে ফোর্স দিচ্ছ, তার মধ্যে এনার্জি বিল্ড আপ হচ্ছে, সে স্ট্রেইন হচ্ছে। স্ট্রেইন মানে হচ্ছে তার ডিফর্মেশন হচ্ছে। দেন হঠাৎ করে এটার স্ট্রেনটা কমে যায়, দ্যাট মিনস হঠাৎ করে ফ্র্যাকচার হয়ে যায়, অ্যাজ ইন যতটুকু তার আরো নেওয়ার কথা ছিল সে তার আগে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এবং এটা ভেরি সাডেন হয়, দ্যাটস ওয়াই এটার নাম অ্যাডিয়াবেটিক শিয়ার। সো অনেক হাই শিয়ারের পর হঠাৎ করে আবার লো শিয়ার, দিন হচ্ছে স্ট্রেনটা অনেকক্ষণ ধরে নিচ্ছে এবং আরো নেওয়ার কথা, বাট পরবর্তীতেই দেখা যাচ্ছে যে পরে যে স্ট্রেনটা সেটা আসলে লো, দ্যাট মিনস সাডেনলি ফ্র্যাকচার হয়ে যাচ্ছে বারবার। এটা হচ্ছে সেরেটেড চিপস এবং স টুথের মতন অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। সো আমরা যদি একটু দেখি যেটা আসলে কোথায় পাবো, এটা হচ্ছে ডিফিকাল্ট টু মেশিন মেটালস লাইক টাইটানিয়াম অ্যালয়েস, নিকেল বেস সুপার অ্যালয়েস, অস্টেন অস্টেনেটিক স্টেইনলেস স্টিল, এইগুলো যখন মেশিন করা হয় তখন ধরো এই ধরনের চিপ গুলা, হাই কাটিং স্পিডে এই ধরনের চিপ গুলা দেখতে পাওয়া যায়। এটা আরো ধরো কমন ওয়ার্ক ম্যাটেরিয়াল যদি বলো স্টিলের ক্ষেত্রে, এটাও যদি হাই স্পিডে তুমি করো অনেক সময় এটা দেখতে পাওয়া যায়। মূলত ওই যে ডিফিকাল্ট টু মেশিন যে মেটাল গুলো আছে সেগুলোতে এটা আসলে বেশি দেখতে পাওয়া যায়। সো দিস আর দ্য 4 টাইপস অফ চিপস। তোমাদের এরকম ধরো চিপের শেপ ওয়াইজ আনসার করতে হয়, ম্যাটেরিয়াল ওয়াইজ আমাদের আইডেন্টিফাই করতে হয়। কোন একটা হচ্ছে আমরা বললাম যে ধরো ডিসকন্টিনিউয়াস চিপস, কিন্তু সেটা আমার ডাক্টাইল ম্যাটেরিয়াল, তাহলে এটা প্রবলেম কি, বা এটা কেন ফর্ম হচ্ছে বলে তুমি মনে করো, বা ধরো বিল্টা পেজ ক্রিয়েট হচ্ছে, সো এটা আমি ধরো বললাম দিস কুড বি আ নেসেসারি ইভিল, সো ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। সো তুমি এটার অ্যাডভান্টেজ বললা, হাউ কাম ইটস নেসেসারি, and then disadvantage বললা যে why it's not necessary or why it can be a problem to our machining surface. And then ধরো আমি তোমাকে এটার রিডিউস করার জন্য সাজেশন চাইলাম, like what do you propose to reduce this kind of chips, as in to reduce this kind of built up.
So this kind of build-ups can be basically removed by these factors. You can basically address them. So এইভাবে হচ্ছে জিনিসগুলা পড়বা যাতে করে হচ্ছে আহ ইজিলি মনে থাকবে, এবং এইভাবে পড়লে ইজিলি মনেও থাকে এবং কোয়েশ্চেন আনসার করার সময় জিনিসটা সহজ হয়। নাও চিপ ব্রেকার নাম শুনেই বুঝতেছি যে চিপটাকে ব্রেক করবে, ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। কেন ব্রেক করতে হবে? অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ম্যাটেরিয়াল গুলা যখন চিপ ফর্ম করতেছে মেশিনিং এর সময়, এটার হ্যান্ডলিং এবং ডিসপোজালে অনেক প্রবলেম হয়। প্রবলেম গুলা অনেক অ্যাকিউট হয়ে যায় যখন আসলে ডাকটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ হয়, দেখা যায় যে অনেক লং আমাদের হচ্ছে চিপস ক্রিয়েট করতেছে। সো এই যে দেখো এখানে একটা কথা বলছে যে ফর হাই কাটিং ভেলোসিটি, হাই এমআরআর বাই ফ্ল্যাট রেকফেস টাইপ কার্বাইড or সিরামিক ইনসার্ট। ইনসার্ট হচ্ছে মূলত আমাদের যে টুলের টিপটা আছে, টিপটা যখন হচ্ছে তোমার আর শার্প থাকে না, ব্লান্ট হয়ে যাচ্ছে, ভোঁতা হয়ে যাচ্ছে, সো বা ধরো হচ্ছে নষ্ট হয়ে গেছে, এখন পুরো টুলটাকে চেঞ্জ না করে আমরা যেটা করি, ওই টিপে হচ্ছে একটা এরকম একটা অ্যাক্সেসরিজ বসাই দেই, যেটা কিনা টুল টিপ হিসেবে কাজ করবে। ইট কুড বি আ ট্রায়াঙ্গুলার ফর্ম, ইট কুড বি এনি আদার ফরম্যাট। সো দেখা যায় যে ওইটা আসলে টুল টিপ হিসেবে কাজ করে, এর ফলে আমার টুল যেটা সেটা পুরোপুরি চেঞ্জ করা লাগে না, আমার ডাউন টাইম একদম অনেক কমে আসে। কারণ টুল চেঞ্জ করা মানে মেশিন থেকে টুল খুলবা, টুল সরাবা, সেই টুল আবার জায়গায় সেট করবা, সব কিছু করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, একটা টুল এবং অবশ্যই একটা এক্সপেন্সেরও একটা ব্যাপার আছে, টুলটা পুরোপুরি ফেলে দিতে হয়। তো টুলটাকে ঠিক রেখে জাস্ট আমি একটা টিপ ওখানে বসাবো, টুলের উপর টিপটা বসাবো, ওই টিপটাই হচ্ছে তোমার ইনসার্ট আর কি। এই ইনসার্টের তিনটা এজ থাকে অনেক সময়, তো একটা এজ নষ্ট হয়ে গেলে ইউ ক্যান জাস্ট নাট স্ক্রুর একটা সিস্টেম থাকে, তুমি জাস্ট ঘুরাই দিলে আরেকটা এজ পাওয়া যায়, এরকম করে করে এটা আসলে সাস্টেইন করে অনেকদিন। তো যাই হোক, তো ইন দিস কেসেস আর কি বলা যে যে সমস্ত কন্টিনিউয়াস চিপ আসে, সেটা আসলে ঝামেলা। দেখো একটা অপারেটরের জন্য এটা অনেক সময় ডেঞ্জারাস হয়ে যায়। তোমরা যখন চিপের এক্সপেরিমেন্টটা করছো, ধরো তুমি হচ্ছে কি বলে, চিপটা তুমি ফর্ম হইতে দেখতেছো এবং খেয়াল করে দেখলা যে এত লম্বা চিপ আসতেছে যে বারবার তোমার এটা মেশিন যে সারফেস হইলো সেটাতে চলে আসতেছে, তাহলে আমার সারফেস ফিনিশটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। আবার অনেক সময় হচ্ছে এত লং হওয়ার কারণে যদি তুমি এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে থাকো, ধরো টুলটাকে তুমি ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছো, লং হওয়ার কারণে এটা তোমার কোনো কারণে হাতে এসে পড়তেছে, গরম, কিন্তু এটা প্রচুর গরম, এটা তো ডেঞ্জারাস। এবং আবার অনেক সময় তুমি এটাকে আহ, বেশি লং হলে তুমি এটা ইজিলি ব্রাশ দিয়ে আসলে ডিসপোজ করতে পারতেছো না। তো অতিরিক্ত লম্বা হয়ে গেলে আসলে এই সমস্যা, তাই না? তো আমাদের অপারেটর যেন সেফ থাকে, আমাদের মানুষেরা আশেপাশে কাজ করতেছে তারা যেন সেফলি এটাকে হ্যান্ডেল করতে পারে, এটার জন্য কিন্তু এই চিপ ব্রেকারটা দরকার। আমাদের প্রোডাক্টের সার্ফেসে যেন কোনো রকমের চিপ স্টিক হয়ে না যায়, আমাদের চিপের ডিসপোজাল এবং চিপের কালেকশনটা যেন অনেক ইজি হয়, ইন দোজ কেসেস চিপ ব্রেকার গুলো ইউজ করা হয়। ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমাদের এই চিপ ব্রেকিং এর ক্ষেত্রে মূলত দুই ধরনের চিপ ব্রেকিং প্রিন্সিপাল বা মেথড আছে। একটা হচ্ছে সেলফ চিপ ব্রেকিং, নাম শুনেই বুঝতেছি যে কোন রকম এক্সট্রা চিপ ব্রেকার ইউজ করা লাগে না, ন্যাচারাল কন্ডিশনের কারণেই জিনিসটা হচ্ছে ভেঙে যায়। একটা হচ্ছে ফোর্সড, যেটা কিনা কিছু টুল জিওমেট্রিক্যাল ফিচার বা ডিভাইস ইউজ করা হয়। সো আমরা কিন্তু যখন এরকম এই যে দেখো ড্রিলিং অপারেশন হচ্ছে, এই ধরনের চিপ কিন্তু ফর্ম হইতে দেখি, তাই না? কার্লড হয়ে যায়। তো কখনো কি মাথায় কোয়েশ্চেন আসছে যে আচ্ছা, আমি তো একটা মেটাল ফর্ম করতেছি, এটা সোজা ভাবে বের হইলে তো পারতো, এটা কার্ল বা স্প্রিং এর মতন কেন দেখতে হচ্ছে? কখনো কি এরকম কোয়েশ্চেন মাথায় আসছে কিনা? এই যে 60 জন আছো, কারো মাথায় কোয়েশ্চেন আসে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো সেলফ চিপ ব্রেকিং এ যেটা হয়, আমাদের ডাক্তারি যে চিপ গুলো আছে মূলত এরা কার্লড হয়ে যায়, বাট দে টেন্ড টু কার্ল লাইক ক্লক স্প্রিং এর মতন, তাই না? কার্ল হয়ে যাচ্ছে। এটা কেন হয় দেখো, তোমার এই জায়গাতে, এই যে এই জায়গাতে ধরো চিপটা ক্রিয়েট হয়েছে এবং এটা হচ্ছে তার ফ্রি এন্ড, এই দুই জায়গায় কিন্তু স্পিডের একটা ভ্যারিয়েশন আছে। এখানে কাটিং টুলের সাথে একটা অ্যাটাচ হওয়ার কারণে এখানে স্পিডটা অনেক হাই,
আর অন্য জায়গাটা ফ্রি হওয়ার কারণে সেখানে কিন্তু এটা ফ্রিলি ফ্লো করতেছে। সো ফ্রি বা জেনারেটেড যে সারফেসটা, এই দুই জায়গাতে স্পিডটা যেমন আনইকুয়াল, সিমিলারলি টেম্পারেচারের কথাও যদি বলি, এই জায়গাতে এই যে দিস ওয়ান, এখানে আমার হিটটা অনেক বেশি, বাট এটা যত হচ্ছে উপরে উঠতেছে তত কি আমার এখানে হিটের ভ্যারিয়েশনটা বেশি। এখন এখানে টেম্পারেচার কম আর এখানে টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি। এই যে আনইকুয়াল টেম্পারেচার, আনইকুয়াল কুলিং রেট, আনইকুয়াল স্পিড, এই রিজন তিনটার জন্য কার্লড হয়ে যায়, কুকড়ায় যায়। সিম্পল হিসাব যদি বলি, বাংলায় যদি বলি, কোঁকড়ায় যায় জিনিসটা। ঠিক আছে? টেম্পারেচারের যখন হচ্ছে এরকম আনইকুয়ালিটি ক্রিয়েট হয় দুইটা সারফেসে, একই জিনিস, দুটো জিনিসটা হচ্ছে কোঁকড়া যাচ্ছে আর কি, কুলিং হচ্ছে এবং কোঁকড়া যাচ্ছে, শ্রিঙ্ক করে আর কি। So with the increase in cutting velocity and the break angle, the radius of the curvature as in ধরো এই যে এই জায়গাটাকে ধরো যে ফ্লো হচ্ছে, একটা কোনো রেডিয়াস বরাবর ফ্লো হচ্ছে, ওই রেডিয়াস অফ দ্য কার্ভেচার কিন্তু বাড়ে যদি আমার ব্রেক অ্যাঙ্গেলটা বেড়ে যায়। ব্রেক অ্যাঙ্গেল বাড়লে চিপের ফ্লোটা অনেক ইজি হয়ে যায়, কার্ভেচারটা বাড়তেছে। তো এই সমস্ত কেসে কিন্তু জিনিসটা ডেঞ্জারাস, এই যে সেলফ চিপ এখনো ব্রেক করতেছে না। সো ইন কেস অফ অবলিক কাটিং ইনক্লাইনেশন অ্যাঙ্গেল থাকলে একটু রেস্ট্রিক্টেড হয়, তখন একটু হেলিক্যাল কয়েলিং আসলে পাওয়া যায়, যে হেলিক্যাল কয়েলিং হয় অবলিকের সময়। আদারওয়াইজ কিন্তু একদম ক্লক স্প্রিং এর মতনই হচ্ছে জিনিসটা মুভ করতে থাকে। ঠিক আছে? সো আমি যদি তোমাদের ধরো হচ্ছে জানতে চাই যে কেন এটা ক্লক স্প্রিং হয়, কেন এটা কার্ল হয়, ইউ শুড বি এবল টু অ্যাকচুয়ালি ডিসক্রাইব দিস উইথ দিস। ওকে, ইজি জিনিস। সো সেলফ চিপ ব্রেকিং মূলত তিনটা ন্যাচারাল কন্ডিশনের জন্য হয়। প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্র্যাকচারিং। ন্যাচারাল ফ্র্যাকচারিং হচ্ছে আমাদের স্ট্রেইন হার্ডেন বা আউটগোয়িং এর চিপ যেটা আছে সেটা সাফিসিয়েন্ট কুলিং এর পরে স্প্রিং ব্যাক করে। এই যে দেখো, এই জায়গাতে আফটার সাফিসিয়েন্ট কুলিং সে আগের অবস্থানে ফেরত আসতে চায়, সেটা সে পারে না। তো এই ধরনের চিপ তখন আপনা আপনি ভেঙে যায়, হার্ডেন্ড হয়ে ভেঙে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি ওয়ান টাইপ অফ থিং, এটা ন্যাচারাল ফ্র্যাকচারিং আর কি। সেকেন্ড হচ্ছে স্ট্রাইকিং আগেইনস্ট দ্য কাটিং সারফেস অফ দ্য জব। এই যে এখানে খেয়াল করে দেখো, এটা ঘুরে এসে কাটিং সারফেস, এই জবের যে সারফেসটা আছে সেখানে এসে তোমার, নতুন সারফেস না, জাস্ট ওয়ার্ক পিসের যে প্রিভিয়াস সারফেস সেখানে এসে গায়ে লেগে যাচ্ছে দেখে ভেঙে গেছে। সো দিস ইজ দ্য স্ট্রাইকিং অন দ্য জব। থার্ড যেটা, আচ্ছা স্ট্রাইকিংটা হচ্ছে মূলত অর্থোগোনাল কাটিং এ পিওরলি দেখা যায়। থার্ড যেটা, সেটা হচ্ছে টু ফ্ল্যাঙ্কে এসে ভেঙে যায়। এই যে দেখো, দিস ইজ দ্য টু ফ্ল্যাঙ্ক, ও ঘুরে এসে এখানে ভেঙে যাচ্ছে। সো একটা হচ্ছে আমার স্ট্রেন হার্ডেনিং হয়ে স্প্রিং ব্যাক করার সময় ভেঙে যায়, একটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাইক ব্যাক করে আমাদের ওয়ার্ক পিসে, আর একটা হচ্ছে টু ফ্ল্যাঙ্কের সাথে, স্ট্রাইকিং অন জব আর স্ট্রাইকিং এট দ্য টু ফ্ল্যাঙ্ক, এই তিনটা। এবং এই যে এই কোন ভাবে জিনিসটা হচ্ছে ভেঙে যাবে, এটা ডিপেন্ড করবে আমাদের টুলের ম্যাটেরিয়ালের উপর, ওয়ার্ক ম্যাটেরিয়ালের উপর, টুলের জিওমেট্রির উপর। ঠিক আছে? এবং লেভেল অফ বেশ কিছু প্রসেস প্যারামিটার্স আছে সেগুলোর উপর। সো দ্য মেশিনিং এনভায়রনমেন্ট, যেটা কিনা আমাদের কাটিং ফ্লুইড অ্যাপ্লিকেশনে পড়ে, সেটা জেনারেলি সিলেক্টেড কিপিং ইন দ্য ভিউ অফ ওভার মেশিনেবিলিটি, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এই সেলফ চিপ ব্রেকিং কোন ভাবে হবে এটা ইন্ডিকেট করবে আর কি। দেন আমাদের যেটা আসে, দ্যাট ইজ দ্য ফোর্স চিপ ব্রেকিং। ফোর্স চিপ ব্রেকিং বুঝাই যাচ্ছে যে আমি ফোর্সফুলি কোনো কিছু একটা হয়তো বা অ্যাক্সেসরিজ ইউজ করবো। সো ইফ দ্য রানিং চিপ ডাজ নট বিকাম এনাফ ফর অল্টার ওয়ার্ক হার্ড, ইট মে নট ব্রেক, তাই না? তখন এটা আসলে দেখা যাচ্ছে যে ফোর্স করা লাগবে যাতে কিছু একটা হোক, ভেঙে যায়। দুই ধরনের চিপ ব্রেকার আছে, একটা হচ্ছে ইনবিল্ট টাইপ আর একটা হচ্ছে ক্ল্যাম্প বা অ্যাটাচমেন্ট টাইপ। সো এই ফোর্স চিপ ব্রেকিং দেখো, যখন বলতেছি যে ইনবিল্ট এর ক্ষেত্রে এগুলো স্টেপ বা গ্রুপ কাটা থাকে। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং, ধরো টুলটা ম্যানুফ্যাকচার করছো, এটার পরে গিয়ে তুমি হচ্ছে বিভিন্ন ইনসার্ট বসাচ্ছ, সেখানে ধরো গ্রুপ বা স্টেপ কাটা আছে। আবার ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেসে তুমি ধরো হচ্ছে কোনো না কোনো কিছু একটা করছো এখানে, যাতে করে ওই স্টেপ বা গ্রুপটা যেন ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ডিজাইনটাই ওভাবে করলাম যদি ম্যানুফ্যাকচারিং এর সময় তোমার একটা স্টেপ বা ক্রিয়েট হয়ে যায়। পাউডার মেটালার্জিক্যাল প্রসেসও আছে, যেমন ধরো হচ্ছে আমি কার্বাইড ইনসার্ট গুলো যদি ওখানে অলরেডি হচ্ছে সেট করে দেয়। আচ্ছা, সো এই যে এখানে ছবি আছে প্রত্যেকটা, দেখো আমাদের কিছু স্টেপ টাইপ চিপ ব্রেকার্স এর মধ্যে প্রথমে আসে প্যারালাল, দিস ওয়ান ইজ দ্য প্যারালাল, দিস ইজ দ্য স্টেপ, এবং দিস ইজ ভেরি প্যারালাল টু দ্য টুল অ্যাক্সিস। অ্যাঙ্গুলার স্টেপের মধ্যে আছে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ, এই যে দেখো, দিস ওয়ান ইজ দ্য পজিটিভ অ্যাঙ্গুলার এন্ড দিস ওয়ান ইজ দ্য
নেগেটিভ অ্যাঙ্গেল, যে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরা, ঘড়ির কাঁটার দিকে ঘোরা, ওরকম আর কি। আরেকটা হচ্ছে প্যারালাল স্টেপ উইথ দ্য নোজ রেডিয়াস, হ্যাঁ, প্যারালাল এন্ড দ্য রেডিয়াস, এই যে এটা, এই নোজ রেডিয়াস সহ, এটা হেভি কাট। কারণ এখানে দেখো বোঝাই যাচ্ছে রেডিয়াসটাকে এখান থেকে এখানে বেশি, রেডিয়াস বেশি হলে মূলত হেভি কাটে আমরা নোজ রেডিয়াসটা বেশি পাই। আরো কিছু আছে, যেমন ধরো গ্রুভ টাইপ, এই যে দেখো একটু খেয়াল করে দেখলে এখানে গ্রুভ কাটা, দিস ইজ আ সার্কুলার গ্রুভ, দিস ইজ আ টিল্টেড ভি গ্রুভ, ওকে, এরকম গ্রুভ কাটা থাকতে পারে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ক্ল্যাম্পড টাইপ চিপ ব্রেকার, ক্ল্যাম্পড ইউজ করা। সো দিস ওয়ার্কস বেসিক্যালি ইন দ্য প্রিন্সিপাল, এটা স্টেপ ব্রেকের মতনই, স্টেপড টাইপের মতনই, বাট এখানে এটার উইথ, এটার অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। যদি এটার উইথ অফ দ্য স্টেপ বা আমাদের যে অ্যাঙ্গেলটা, এগুলো কমপ্লিটলি ফিক্স করা থাকে, তাহলে শুধুমাত্র এটা একটা স্পেসিফিক কাজের জন্য আসলে আমি এটা ইউজ করবো, যে সবকিছু ফিক্স, জিওমেট্রিটা ফিক্স, দেখো এটা দেখতে স্টেপের মতনই, কিন্তু কিন্তু আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমি উইথটা ভ্যারি করতে পারবো এই জায়গাতে, এইখানে যে অ্যাডজাস্ট যেটা, সেই অ্যাডজাস্ট মানে উইথ যেটা, সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, একটু ভার্সেটিলিটি আসে। আরেকটা হচ্ছে এটা শুধু স্টেপের উইথ যে অ্যাডজাস্ট করতে পারবো তা না, অ্যাঙ্গেল এবং হাইটও অ্যাডজাস্ট করতে পারবো। দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলের একটা ব্যাপার ছিল, তো যখন আমি স্টেপ এবং হাইট এবং অ্যাঙ্গেল সবই অ্যাডজাস্ট করতে পারছি, তাহলে ভেরি ভার্সেটাইল, বাট এটা অবশ্যই অনেক 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 বেশি এক্সপেন্সিভ। তোমাদের এই ছবিগুলো লাগবে না, বাট অবভিয়াসলি এই ডিসক্রিপশন গুলো মাথায় রাখা লাগবে, এই ছবিগুলো লাগবে, হ্যাঁ, এগুলো একটু কাইন্ডলি প্র্যাকটিস করবা। এই ফোর্স চিপ ব্রেকিং এর ক্ষেত্রে স্টেপ এবং গ্রুপ কোনটা কিরকম হয়। আচ্ছা, এরপরে আসে আমাদের ফোর্সের ব্যাপারটা আমরা ইনশাল্লাহ কালকের দিন হচ্ছে দেখবো। আমি আমি হচ্ছে তোমাদের সেকশন এ দেন সেকশন বি ওয়াইজ রোল কল করবো, কাইন্ডলি একটু রেসপন্ড করো, হ্যাঁ। আচ্ছা, সেকশন এ, রোল 11, Yes, ma'am. ওকে, 21, 9, 25, Present, ma'am. 29, 9, 32, 9, 36, Ma'am, Present, 0 ma'am. to 1 ছিলাম ম্যাম। Ma'am, 32 আছি। আচ্ছা ঠিক Ma'am, আছে, 32 36. আছে, 36 আছে, ওকে ফাইন। 47, ও 47 ও লিখছি না, ম্যাম যে 29 স্পিকারের সমস্যা। ম্যাম 0 to 1। এই কোথা থেকে উদয় হইলো এখন বলো। আচ্ছা, 0 to 1, তারপর 29 আসছো, তাই তো? 29 জি ম্যাম। ওকে, 47, ও স্পিকারের সমস্যা, ভুলে যাই। 52, Ma'am, Present, ma'am. 32 আছি। 32 দিয়েছি। 52, Present, ma'am. ওকে। 55, 9, 57, 9, 76, প্রেজেন্ট ম্যাম। ওকে, ম্যাম সরি, আনমিউট করতে একটু টাইম লেগে গেছে। আচ্ছা, এই নেক্সট, তোমরা তো রোল জানোই, সো আনমিউট করে রাখবা, তারপর এত টাইম লাগলে কেমন হবে। দেখো 76, 9, 95, প্রেজেন্ট ম্যাম। 99, Yes, ma'am. 110, Yes, ma'am. 16, ম্যাম 110 আছো, 55 বাট প্রেজেন্ট 16 আছে, নেই। একটু মাইকে প্রবলেম ছিল। কার মাইকে প্রবলেম হচ্ছে? ম্যাম আমার ছিল আচ্ছা, ঠিক আছে। 55। ওকে, হান্ড্রেড টেন, সরি বলছো 116, 19, ইয়েস ম্যাম। 20, ম্যাম 20 আছে, ওর একটু মাইকে ঝামেলা করছিল। সবারই মাইকের সমস্যা। 22, ইয়েস ম্যাম। 25,
Present, ma'am. 28, 130, Present, ma'am. 130, Nahian. Present, ma'am. Okay. 132, Present, ma'am. 133, 34, Ma'am. 37, Yes, ma'am. 38, sorry, 39, Yes, ma'am. 41, 46, Yes, ma'am. 47, Yes, ma'am. 48, Yes, ma'am. 50, 52, 53, 153, Yes, ma'am. 50 তো নাই তাই না? 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 57, Yes, miss. Ma'am, 55 শুনছি, 155 শুনছি প্রেজেন্ট লিস্ট, 158, Yes, ma'am. 59, Yes, ma'am. 60, Yes, ma'am. 61, 63, Present, ma'am. 63. 64, Yes, ma'am. 65, Yes, ma'am. 67, Riyadh 165, Riyadh 69, Riyadh 193, Yes, ma'am. okay. Riyadh 43, Riyadh again 69 আরেকজন নাই। আচ্ছা, সেকশন বি এরটা একটু বলি এখন। One 68, Yes, ma'am. 169, ম্যাম 69 রিয়াদ লিখে দিয়েছিলাম। আচ্ছা 76, 212, 120, না 60, আচ্ছা 69 রিয়াদ আছে, আচ্ছা ঠিক আছে সেটা দেখতেছি। ওকে, শুধু 169 রেগুলার 169 সেটা আছো? নাই। 172, Present, ma'am. Ma'am, B section এর 168 আছে ma'am. হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 172, Present, ma'am. ওকে 73, 175, 176, Yes, ma'am. 79, Present, ma'am. 180, Present, ma'am. 181, Yes, miss. 184, 85, Yes, ma'am. 86, 87, 88, 90, Yes, ma'am. 93, Yes, ma'am. 94, 94, 95, 96, Yes, ma'am. 97, Yes, ma'am. 98, Present, ma'am. 99, Yes, ma'am. 200, Yes, miss. 201, Present, ma'am. 203, Present, ma'am. 206, Yes, ma'am. 8, 208, 209, Yes, ma'am. 210, 11, Present, ma'am. 12, Yes, miss. 13, Present, ma'am. 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 215 আছে, 16, 17, Yes, ma'am. 18, Present, miss. 19, Yes, ma'am. একটা মিনিট।
আচ্ছা 200, ওকে, রিয়া 212। ওকে, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিতেছি, সমস্যা নেই। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম নাই। 052 ঠিক আছে, প্রেজেন্ট। তাহলে ক্লাস এখানেই শেষ করছি। 052। 052। হ্যাঁ, আমি তো 052 প্রেজেন্ট দিয়েছি। জি ম্যাম, থ্যাংক ওকে, ঠিক আছে।